ঠিক আছে, তো ঠিক আছে, তো ক্লাসটা শুরু করি। তো আমাদের ভেক্টর আজকে হচ্ছে লাস্ট লেকচার হবে, আরেকটা লেকচার থাকবে এমসিকিউর উপর। তো আজকে আমরা যেটা করব, যে জিনিসটা পড়বো সেটা আমাদের জন্য 9-10 থেকে কিছুটা পরিচিত হওয়ার কথা। যদি ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিটলি কেউ ইগনোর না করে, ওয়ালাইকুম সালাম, কেউ যদি ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিটলি 9-10 ইগনোর করে না আসে, বাদ দিয়ে না আসে, তাহলে আজকে যা পড়াবো এর 60% তার আগে থেকেই জানা জানা থাকার কথা। ঠিক আছে, এখানে যেসব প্রুফ দেখাবো, যেগুলো বোর্ড পরীক্ষায় প্রিভিয়াসলি আসছে, প্রত্যেকটা প্রুফ এর মধ্যে 60 থেকে 70% তার স্টুডেন্টের 9-এর নলেজ দিয়ে পারার কথা। তো চলো দেখি এখানে আসলে কেমন ধরনের প্রমাণ আছে। তো এখানে দেখো 3টা প্রবলেম আমি এখানে দেখাবো। প্রথমে এখানে যে 2 নম্বর প্রবলেমটা, 3 আর 4, ঠিক আছে। দেখো এগুলা মোটামুটি ভালোই বোর্ড পরীক্ষায় আসছে প্রিভিয়াসলি, তো এই 3টা করা যেতে পারে। তো দেখি এগুলা কিভাবে করো। তো প্রথমে দেখো 2 নম্বর প্রবলেমটা, এখানে স্টেটমেন্টটা কি বলছে একটু পড়ো। এখানে কি বললো, এখানে বলছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এবি ভেক্টর। আচ্ছা, তোমরা যখন বই পড়বা, বইয়ের ক্ষেত্রে কিন্তু আমি যেটা মনে আগে ক্লাসও বলছিলাম, বইয়ের ক্ষেত্রে ভেক্টর সাইনটা দেওয়া হয় না। ঠিক আছে, বইয়ের ক্ষেত্রে ভেক্টর সাইনটা অনেক সময় দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না। না দিয়ে বইয়ের ক্ষেত্রে অনেক সময় গাঢ় করে লেখে জিনিসটাকে। তো গাঢ় করে লিখলে তুমি বুঝবা যে এটা হচ্ছে একটা ভেক্টর বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যখন দুইটা ভেক্টরের ডট গুণন হয়, ধরো এবি ভেক্টর আর এবি ভেক্টরের মধ্যে ডট গুণন হচ্ছে, বলো তো আমরা রেজাল্ট হিসেবে কি পাবো? কিভাবে? এবি এবির ডট গুণ হলে এবির মান ইনটু এবির মান ইনটু কজ অফ এবি ভেক্টর আর এবি ভেক্টরের মধ্যবর্তী ডিসটেন্স, মাঝখানের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি না? তাহলে কজ অফ 0 ডিগ্রি, তো কজ 0 ডিগ্রি মান কত? কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে আমরা পাবো এবি স্কোয়ার। ঠিক আছে, আর এবি স্কোয়ার কিন্তু কোনো মান না, কোনো ভেক্টর না, এটা কিন্তু একটা মান। ঠিক আছে, ঠিক আছে। তার মানে তুমি যদি ভেক্টরকে ভেক্টর, এই যে এবি স্কোয়ার যখন লিখবা, তখন সেটা কিন্তু আর ভেক্টর থাকে না, সেটা কিন্তু মান হয়ে যায়। ঠিক আছে, এটা জাস্ট বলে রাখি। আচ্ছা, আসলে প্রবলেমে আসে। এখানে বললো যে এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, এই টাইপের প্রবলেম 9-10 থাকার কথা, না থাকলেও সমস্যা নেই, আমরা এখানে দেখবো। আচ্ছা, প্রথমে একটা ত্রিভুজ আঁকি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। এখানে এই যে বিসি বাহুর এই হচ্ছে গিয়ে মধ্যবিন্দু ধরলাম এখানে ডি, তাহলে এই হচ্ছে আমাদের এডি, এডি আঁকলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবিসি ত্রিভুজ আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। ওকে, প্রমাণ করতে বলছে কি এবি স্কয়ার যোগ এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আচ্ছা, তাহলে এটাকে কাজ করি। প্রথমে এই বড় ত্রিভুজটার মধ্যে একটা কাজ করি, বড় ত্রিভুজের মধ্যে আমরা ভেক্টরের সাইন গুলো দিই ত্রিভুজ বিধি অনুযায়ী। এবি ভেক্টর যেদিকে কাজ করতেছে, বিসি ভেক্টর একই দিকে কাজ করতেছে, তাহলে এসি ভেক্টর হবে তার বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে, প্রথমে পুরো এবিসি ত্রিভুজের উপর আমি ভেক্টরের সাইনটা দিলাম। ঠিক আছে, এরপর আবার দেখো তো, এই সাইন অনুযায়ী যদি আমি এডির মধ্যে চিহ্ন দিতে চাই, তাহলে এডির মধ্যে এই ডিরেকশনে কিন্তু চিহ্ন দেওয়া লাগবে। এবি ভেক্টর যেদিকে, বিডি ভেক্টর একই দিকে, আর এডি হচ্ছে গিয়ে তার উল্টা দিকে, যেহেতু আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। আবার যদি এই সাইন অনুযায়ী যদি যাই, তাহলে এডি ভেক্টরের সাইন এদিকে, তাহলে ডিসি ভেক্টরের সাইন এদিকে, যেহেতু এসি ভেক্টরের সাইন হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে দেখো আমি এই ত্রিভুজটাকে ভেক্টরিক্যালি হচ্ছে যে তার নোটেশন গুলো ঠিক মতো দিলাম। এইবার আশা করা যায় প্রমাণটা ঠিক মতো দেওয়া যাবে। তো আমরা বিভিন্ন ত্রিভুজের উপর ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে দেখি কি আসে। আচ্ছা, এখানে বেসিক্যালি প্রমাণটা মিলানোর জন্য, ওকে, ভেরি সিম্পল। দেখো, তোমরা ওই জিনিসটা ইমাজিন করে করে জিনিসটা বুঝতে পারবা যে কতটা ইজিলি প্রবলেমগুলো সলভ করা যায়। এখানে আমি এই প্রমাণটা আনার জন্য আমার জাস্ট দুইটা পোর্শন নিয়ে কাজ করব। একটা হচ্ছে ইয়েলো রিজিয়ন, এটার উপর একবার আমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব, আর একটা হচ্ছে এই ব্লু রিজিয়ন, এই রিজনের মধ্যে আমি আরেকবার ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। দুইবার এই দুইজনের মধ্যে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব, এই প্রমাণটা সিম্পলি নিয়ে আসতে পারবো খুব সহজে। তো দেখো, প্রথমে আমি যদি ত্রিভুজ এবিডি এর মধ্যে যদি আমি ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, ত্রিভুজ এবিডি ইয়েলো ত্রিভুজটা, হ্যাঁ, এটার মধ্যে যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, কে বলতে পারবো আমার এখানে কি লিখতে পারবো ত্রিভুজ বিধি অনুযায়ী?
এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এডি স্কয়ার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার, এটা কিভাবে পাইছো? ত্রিভুজ বিডি। ত্রিভুজ বিধি অনুযায়ী কিন্তু আমরা একটা বাহু স্কোয়ার তো তুমি বলতে পারো না, এটা তুমি এবি ভেক্টর বলতে হবে। এবি ভেক্টর যোগ বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর, এভাবে তুমি চাইলে বলতে পারো। তুমি স্কোয়ার বলতে পারো না। স্কোয়ার তুমি শুধুমাত্র তখনই বলতে পারো যখন এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করলে তখন তুমি চাইলে বলতে পারবা যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বাট এমনি যে কোনো ত্রিভুজ, একটা জেনারেলাইজ যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে তুমি এভাবে বলতে পারবা না যে এই দুইটা বাহুর স্কোয়ার ইজ ইকুয়াল টু অপর একটা বাহু। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে ভেক্টর আকারে দেখাইতে হবে যে এবি ভেক্টর আর বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে কি এডি ভেক্টর। ওই যে আমরা খুব সিম্পল জিনিস, আমি যে একদম ফার্স্ট ভেক্টরের লেকচারের মধ্যে তোমাদেরকে এর সাহায্যে জিনিসটা বুঝাইছিলাম। তোমরা যারা ফার্স্ট ক্লাসটা মিস করো তারা হয়তো এই বেসিকটা পাও না। তুমি জাস্ট স্মরণের কথা চিন্তা করো। স্মরণ একটা ভেক্টর রাশি। তুমি প্রথমে এ বিন্দু থেকে এই বি বিন্দুতে আসলা, তারপর বি বিন্দু থেকে ডি বিন্দুতে আসলা। তোমার স্মরণ কতটুকু হয়েছে? স্মরণ কিন্তু ডিপেন্ড করে আদি অবস্থান আর শেষ অবস্থানের উপর। তাহলে তুমি প্রথমে এ থেকে বি এর দিকে আসলা, তারপর বি থেকে ডি এর দিকে গেলা। এই দুইটা অ্যারো দিয়ে দেখাইলাম তোমার ডিরেকশন। তো তুমি তো আলটিমেটলি এ বিন্দু হচ্ছে তোমার আদি অবস্থান, না ডি বিন্দু হচ্ছে তোমার শেষ অবস্থান। তার মানে তুমি বেসিক্যালি এডি পরিমাণ দূরত্বই অতিক্রম, এডি পরিমাণ সরণ অতিক্রম করছো। তাই আমরা বলতে পারি এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু, এই যে এই ডিরেকশনে যদি আমি এ বিন্দু থেকে ডিরেক্ট ডি বিন্দুতে যাইতাম, আমার সরণ কিন্তু সেমই হইতো। আমি যদি এ বিন্দু থেকে বি বিন্দু এবং বি বিন্দু থেকে ডি বিন্দুতে যাই, আমার সরণ যা হবে, আমি যদি ডিরেক্ট এ বিন্দু থেকে ডি বিন্দুতে যাই, সরণ তাই হবে। এটা হচ্ছে ভেক্টর। ভেক্টরের যোগ হচ্ছে নরমাল যোগের মতো না। ভেক্টর আদি অবস্থান শেষ অবস্থানের উপর ডিপেন্ড করে, কারণ ভেক্টর হচ্ছে মান আর দিক সমান থাকতে হবে। তো আমি এ বি আর বিডি কে যোগ করলে যেই মান আর দিক পাই, যেই আলটিমেটলি যেই ডিরেকশনে যে ভেক্টরটা পাই, তার মান আর দিক এডি ভেক্টরের মান আর দিক সমান হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা ভেক্টর ত্রিভুজ বিধি ছিল, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলাম। দেন আচ্ছা, তো এই জিনিসটাকে একটা কাজ করি, এই দিকটাকে আগে লিখি আর এ বি প্লাস এই অংশটাকে পরে লিখি। কিছুই না, জাস্ট এমনি। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ এবিডি থেকে পাচ্ছি এই জিনিসটা। আচ্ছা দেখো তো প্রমাণের মধ্যে, প্রমাণটার মধ্যে দেখো, প্রমাণটার মধ্যে কিন্তু এবি প্রমাণটার মধ্যে কি আছে? এডি এবি ভেক্টর ইজ ইকুয়াল টু, এডি আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, প্রমাণের মধ্যে তো হচ্ছে কি এবি স্কয়ার আছে, তাই না? আচ্ছা, তাহলে কি কোথাও ভুল পেরেছি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, একটু চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। একটা জিনিস ভুল করেছি, কারণ আমার হচ্ছে এবি স্কয়ার লাগবে। আমার হচ্ছে এবি স্কয়ার লাগবে। একটু ওয়েট করো, জিনিসটা বুঝবা, এখনই বুঝবা কেন আসলে একটু মনে হইতেছে যে ভুল হয়েছে কেন। দেখো, এবার আমার ত্রিভুজ এবিডি যার দিকে তাকাও, এবার ত্রিভুজ এবিডি অনুযায়ী আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। কেন আমি ভেক্টর সাইনটা একটু চেঞ্জ করলাম, তো এটা একটু বুঝো। আমি ভেক্টর সাইনটা এই জন্য চেঞ্জ করলাম, আমার হচ্ছে প্রমাণের মধ্যে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার আছে। তার মানে আমাকে এবি আর এসি কে এমন ভাবে সাইন দিতে হবে যাতে এবি আর এসির মান ইজ ইকুয়াল টু বাকি দুইটা বাহুর যোগফল আকারে আমি লিখতে পারি এই দুইজনকে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি আমার সাইনটা দিতে হবে। তো আমি এই জন্য দেখো তো সাইনটা চেঞ্জ করলাম। এইবার দেখো তো এই যে হলুদ রিজিয়ন, ইয়েলো রিজিয়নটার দিকে এবার তাকাও। এখানে যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজ অনুযায়ী দেখো তো এডি ভেক্টর যোগ ডিবি ভেক্টর, এবি ভেক্টর যোগ ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এবি ভেক্টর লিখতে পারি। তাহলে দেখো তো এবি হচ্ছে তার উল্টা ডিরেকশনের একটা ভেক্টর। তাহলে আমি লিখতে পারি এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? এডি ভেক্টর যোগ ডিবি ভেক্টর। হ্যাঁ বলো। তার মানে সব ক্ষেত্রে কি এইভাবে আমার কোশ্চেন দেখে দেখে ডিরেকশন চেঞ্জ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন দেখে দেখে, কোশ্চেন দেখে দেখে। আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা এবি স্কয়ার বের করা। তা এবি স্কয়ার বের করতে হলে আমি তোমাকে একটু আগে ডট গুণ দেখালাম না? তা আমার এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এই জিনিসটা পাচ্ছি তো। আমি যদি আবার একটা কাজ করি, উভয় পাশে এবি দিয়ে গুণ করে দেই, এই পাশে এবি দিয়ে গুণ করবো, ওই পাশে এবি দিয়ে গুণ করবো, তখন কিন্তু আমি লেফট হ্যান্ড সাইডে এবি স্কয়ার পাবো। কারণ আমি দেখাইলাম যে এবি ভেক্টর আর এবি ভেক্টর ডট গুণ থেকে কি আসে? এবি স্কয়ার আসে। তা তোমরা একটু আগে দেখলা এবি ভেক্টর ডট গুণ মান কি? এবি ভেক্টরের মান ইনটু এবি ভেক্টরের মান ইনটু কজ অফ 0 ডিগ্রি। যেহেতু এবি আর এবি ভেক্টর একই ভেক্টরের মাঝখানে কোণ তো 0 ডিগ্রি হয়, তখন আমি এবি স্কয়ার পাবো। আমার টার্গেট হচ্ছে এবি স্কয়ার কে নিয়ে আসা। এই জন্য আমি বেসিক্যালি ডিরেকশনটা এইভাবে দিলাম। ঠিক আছে, যাতে এবি স্কয়ার একদিকে থাকে, এবি ভেক্টর একদিকে থাকে, বাকি সবাই অন্য দিকে থাকে। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার আমি কি করলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড উভয় পাশে আমি এবি ভেক্টরকে গুণ করলাম। তাহলে এবি ভেক্টর ইনটু এবি ভেক্টর ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি হবে? এবি ভেক্টর ডট এডি ভেক্টর যোগ ডিবি ভেক্টর। বাট মজার ব্যাপার হচ্ছে আমি এখানে এবি ভেক্টর না লিখে চাইলে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি। এখানে দেখো তো এবি ভেক্টরের ভ্যালুই তো হচ্ছে এডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর। তার মানে আমি রাইট হ্যান্ড সাইডে আবারও এবি ভেক্টরের পরিবর্তে এডি প্লাস ডিবি লিখতে পারি, এডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর লিখতে পারি।
আচ্ছা, তো এবার দেখো তো এখান থেকে আমরা কি পাই। তো এখান থেকে যদি আমি ডট প্রোডাক্টটা করি, এবি ভেক্টরের সাথে এবি ভেক্টরের যখন ডট প্রোডাক্ট করবো আমি পাবো কি এ বি স্কোয়ার। দেখো আমি কিন্তু লেফট হ্যান্ড সাইডের একটা অংশ নিয়ে আসছি, আমার প্রমাণের আমি মোটামুটি কাছে চলে আসছি। তো এবার রাইট হ্যান্ড সাইডে তুমি ডট প্রোডাক্ট করো, প্রথমে এডি গিয়ে এডির সাথে ডট প্রোডাক্ট হবে, তাহলে এডি ইন্টু এডি ডট প্রোডাক্ট হলে কি হবে এডি স্কোয়ার। এরপরে এডি ভেক্টর গিয়ে ডিবি ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট হবে, তাই তো? তাহলে এটা আসবে হচ্ছে এডি ভেক্টর ডট ডিবি ভেক্টর, লিখলাম। তারপরে ডিবি গিয়ে আবার এডির সাথে ডট প্রোডাক্ট হবে, তাহলে আবার কি আসবে এডি ভেক্টর ডট ডিবি ভেক্টর, ঠিক আছে? তারপর হচ্ছে ডিবি ভেক্টর আবার ডিবি ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট হবে, তার মানে হবে বিডি স্কোয়ার, ঠিক আছে? বিডি স্কোয়ার হবে, কারণ দেখো তো ডিবি ভেক্টর আর ডিবি ভেক্টর মানে ডট প্রোডাক্ট করলে কি ডিবি স্কোয়ার বা বিডি স্কোয়ার যাই বলো তুমি, ঠিক আছে? তার মানে এটাকে আমরা পরের লাইনে এভাবে সিম্পলিফাই করে লিখতে পারি এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ এই যে বিডি স্কোয়ার যোগ, আর দেখো তো এডি ভেক্টর ডট ডিবি ভেক্টর দুইটা আছে, তার মানে 2 ইনটু এডি ভেক্টর ডট ডিবি ভেক্টর। তাহলে এইটাকে আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন। সিমিলার ওয়েতে আমি কি করব, সিমিলার ওয়েতে আমি এসি থেকেও সেম কাজটা করব। এই যে আমাদের ব্লু যে ত্রিভুজটা আছে না, ওই ত্রিভুজ থেকে আমরা সিমিলার কাজ করব, আমি এসি ভেক্টরটাকে নিয়ে আসবো, তারপর দেখবা আবার আমি এখানে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু সামথিং আনবো, তারপর দুইটাকে যোগ করে দিব, প্রমাণ শেষ, ঠিক আছে? সিম্পল। তাহলে এবার আমরা দেখো তো পরের ত্রিভুজটা কি, পরের ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এসিডি। ত্রিভুজ এসিডি থেকে এবার আমরা এসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো তো এখান থেকে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যাবে এডি ভেক্টর যোগ ডিসি ভেক্টর, এডি ভেক্টর যোগ ডিসি ভেক্টর কিন্তু লেখা যাবে। ওকে, আমরা এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর লিখতে পারি ত্রিভুজ এসিডি থেকে, তাহলে সেটাই আমরা এখানে করি। এবার হচ্ছে ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি থেকে আমরা কি পাই, এই যে এটা লিখলাম এখানে, এই জিনিসটা নিয়ে আসি, তো সিমিলার কাজ করব এখানেও, এই জিনিসটা পাচ্ছি। আচ্ছা, তো উভয় পাশে কি করব, আগের বারের মতো আবারও উভয় পাশে এসি দিয়ে আমি ডট প্রোডাক্ট করলাম। তো রাইট হ্যান্ড সাইডে যদি আমি দেখো এসির ভ্যালু হচ্ছে আবার এডি প্লাস ডিসি, তাহলে রাইট হ্যান্ড সাইডে এসি দিয়ে ডট প্রোডাক্ট করা যে কথা, এডি ভেক্টর যোগ ডিসি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করা একই কথা, তাহলে এডি ভেক্টর যোগ ডিসি ভেক্টরের সাথে আবারও এডি ভেক্টর যোগ ডিসি ভেক্টর আগে থেকে যেটা ছিল সেটার সাথে ডট প্রোডাক্ট হবে। আচ্ছা, তাহলে এবার দেখো এসি ভেক্টর আর এসি ভেক্টরের ডট প্রোডাক্ট থেকে আমরা পাই এসি স্কয়ার, আর যদি এডি ভেক্টরের সাথে এডি ভেক্টর ডট প্রোডাক্ট করো তুমি পাবা এডি স্কয়ার, ডিসি ভেক্টরের সাথে ডিসি ভেক্টর ডট প্রোডাক্ট করো তুমি পাবা ডিসি স্কয়ার, তারপর হচ্ছে এডির সাথে ডিসি কে করলে তুমি পাবা এডি ডট ডিসি, আবার ডিসির সাথে এডি কে করলে আবার পাবা এডি ডট ডিসি। তো আমি একসাথে লিখতে পারি 2 ইনটু এডি ভেক্টর ডট ডিসি ভেক্টর। ওকে, তাহলে এটাকে নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন। এবার যা দুইটা ইকুয়েশনকে যোগ করব অ্যানসার চলে আসবে। দেখো তো এই হচ্ছে তোমার 1 নম্বর ইকুয়েশন, এই হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন, দুইটাকে যোগ করি, ঠিক আছে? এই দুইটাকে যদি আমি যোগ করি, 1 আর 2 কে যদি যোগ করি, আমি আসলে কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে কি পাচ্ছি, দেখো তো এইটার লেফট হ্যান্ড সাইডে আছে এবি স্কয়ার, এটার লেফট হ্যান্ড সাইডে আছে এসি স্কয়ার, তার মানে আমি পাচ্ছি এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, যেটা আমাদের প্রমাণের লেফট হ্যান্ড সাইড ছিল, প্রমাণের লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। আচ্ছা, এইবার দেখো রাইট হ্যান্ড সাইডে এখানে কি আছে এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, আবার এডি স্কয়ার যোগ ডিসি স্কয়ার, তাহলে দেখো তো এডি স্কয়ার আছে, আবার এখানে একটা এডি স্কয়ার আছে, তাহলে দুইটা এডি স্কয়ার মিলে কি হবে, দুইটা এডি স্কয়ার মিলে 2 এডি স্কয়ার হবে। আচ্ছা, এবার বলো তো আমাকে একটা জিনিস, বিডি স্কয়ার যে কথা ডিসি স্কয়ার কি একই কথা হবে কি হবে না? বিডি স্কয়ার যেই কথা ডিসি স্কয়ার কি একই কথা হবে কি হবে না? একটা জিনিস চিন্তা করো, ডি কিন্তু আমার মধ্যবিন্দু, দেখো দেখো তো ডিসি বার মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে বিডি দৈর্ঘ্য যদি মনে করো 5 হয়, তাহলে ডিসির দৈর্ঘ্য তো 5 হবে, তাহলে 5 স্কয়ার যদি এটা যদি 25 হয় তাহলে এটাও 25 হবে। তার মানে আমি যেটা বিডি স্কয়ার সেটাকে আমি সিডি স্কয়ার যেটা সেটাকে আমি বিডি স্কয়ারও বলতে পারি, ঠিক আছে? তার মানে আমরা এই ডিসি স্কয়ার আর বিডি স্কয়ার কে যোগ করে লিখতে পারবো হচ্ছে 2 বিডি স্কয়ার লিখতে পারবো, যোগ 2 বিডি স্কয়ার। আচ্ছা, এইবার আমাদের একটা জিনিস বুঝতে হবে যে 2 এডি ডট ডিবি যোগ 2 এডি ডট ডিসি। আচ্ছা দেখো, তাহলে এদেরকে যদি যোগ করি তাহলে 2 এডি ভেক্টরকে কিন্তু কমন নেওয়া যাবে, দেখো তো এইটার ভিতরে আছে 2 এডি ডট ডিবি, আর এটার মধ্যে আছে 2 এডি ডট ডিবি, আর এটা হচ্ছে ডিসি, তাহলে আমি যদি 2 এডি ভেক্টরকে কমন নেই তাহলে আমার পরে থাকতেছে কি ডিবি ভেক্টর যোগ ডিসি ভেক্টর। আচ্ছা, এইবার দেখি তোমাদের কার মাথাটা খাটে এখানে, বলো তো দেখি, ডিবি ভেক্টর আর ডিসি ভেক্টরকে যোগ করলে কত হবে, ডিবি ভেক্টর আর ডিসি ভেক্টরকে যোগ করলে কত হবে, তোমাদের কমন সেন্স কি বলো? ভাইয়া বিসি ভেক্টর না, বিসি ভেক্টর হবে না। আর কোনো গেস আছে? 0 হবে। 0 হবে, ভেরি গুড। দেখো একটা জিনিস, ডি হচ্ছে কি আমার মধ্যবিন্দু,
ডি হচ্ছে মধ্যবিন্দু, তার মানে এই বিডির যে দৈর্ঘ্যটুকু আর ডিসির যে দৈর্ঘ্যটুকু সেই দুইটা দৈর্ঘ্য কিন্তু সমান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডিবি ভেক্টরের ডিরেকশনটা দেখো, ডিবি ভেক্টরের ডিরেকশন হচ্ছে ডি থেকে বি এর দিকে। আবার দেখো ডিসি ভেক্টরের ডিরেকশন দেখো ডি থেকে সি এর দিকে। তার মানে দেখো এই মাঝখানে হচ্ছে ডি বিন্দু, একটা ভেক্টর চাচ্ছে এই ডি বিন্দুটাকে বি এর দিকে সরাতে, তার শক্তি হচ্ছে সমান। আর একটা ভেক্টর চাচ্ছে এই ডি বিন্দুটাকে সি এর দিকে সরাতে, তার শক্তিও হচ্ছে সমান। তার মানে দেখো তো এই দুইটা ভেক্টরের যোগফল থেকে আমি আলটিমেটলি কোনো রেজাল্টই পাবো না, আউটপুট 0। আমরা ভেক্টরের যোগের কথা আগেই বলছিলাম, ভেক্টরের যোগ কিন্তু সাধারণ যোগের মতো না। ভেক্টরের ক্ষেত্রে 5 আর 5 কে যোগ করলে 0 হইতে পারে, 5 আর 5 কে যোগ করলে 10ও হইতে পারে, 5 আর 5 কে যোগ করলে 7ও হইতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ড করে তোমার ডিরেকশনটা কোথায়। তোমার একটা বিন্দুর উপর যে দুইটা ভেক্টর কাজ করতেছে তারা ঠিক কিভাবে কাজ করতেছে, কোন ডিরেকশনে কাজ করতেছে। একটা ভেক্টর কাজ করতেছে ডিবির দিকে যেই ডিরেকশনে, আরেকটা ভেক্টর কাজ করতেছে তার উল্টা ডিরেকশনে, এবং ভেক্টর দুইটার মান আবার সমান, কারণ এই ডিবি ভেক্টর এর মান সমান। তার মানে সমমানের দুইটা ভেক্টর যদি বিপরীত ডিরেকশনে কাজ করে তাদের প্রভাব হচ্ছে 0, ঠিক আছে? তাদের রেজাল্টেন্ট ভেক্টর কত? 0। কারণ এই পুরো অংশটুকুর মান হচ্ছে গিয়ে 0 হয়ে যাবে। তার মানে দেখো তো প্রমাণ হয়ে গেল না, এ বি স্কয়ার যোগ এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 কমন নিলে এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। বলো তো প্রমাণটা বুঝছো কিনা? ভাই আরেকবার একটু দেখান। ওকে, দেখো সর্বপ্রথমে আমাদের হচ্ছে চিন্তা করতে হবে যে আমরা আসলে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে চাচ্ছি এবং আমাদের কোশ্চেনের মধ্যে কি বলছে। দেখো আমাদের কোশ্চেনের মধ্যে এখানে বলছে যে এবি স্কয়ার যোগ এডি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। সো আমাদের তো ভেক্টরের মাধ্যমে জিনিসটা প্রমাণ করতে হবে। তো ভেক্টরের মাধ্যমে যদি প্রমাণ করতে চাই তার মানে আমাকে অবশ্যই ভেক্টর ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখানে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে হবে। একটা ত্রিভুজের কথা বলা আছে, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করবো। এখন ত্রিভুজ বিধি অ্যাপ্লাই হচ্ছে আমরা এখানে এমন ভাবে অ্যাপ্লাই করব যাতে আমি এক পাশে এবি পাই, আরেক পাশে বাকি সবাইকে পাই, অন্য কিছুকে পাই। হ্যাঁ, এবং আরেক পাশে আমি এমন ভাবে অ্যাপ্লাই করব যাতে ভেক্টরটাকে এক পাশে এসি পাই, আরেক পাশে বাকি অংশগুলো পাই। তো আমি প্রথমে কি করলাম, এখানে আমি ডিরেকশন গুলা ওইভাবেই নিলাম। কেন নিলাম? যাতে আমি এক পাশে এবি পাই। এবি ডিরেকশনটাকে কি করলাম, আমি ইউনিক করলাম, এবি ডিরেকশনটাকে উল্টা করলাম, বাকি দুইটা ডিরেকশনটাকে সমমুখী ভাইয়া করলাম। আবার হ্যাঁ বলো। আমার বাহু অনুযায়ী কি আমি দিক পরিবর্তন করতে পারবো? হ্যাঁ বুঝি নাই কোনটা। না আমার ধরেন আমার বাহু অনুযায়ী এসি প্রয়োজন হয়ে যায়। ওই যে প্রথমত আমার বিডির দিকে তো দিক আসলো, পরে যে আমরা ডিবির দিকে দিক দিলাম, আমার বাহু তো ডিবি না দিকে তো প্রথমে বিডি, দিকটা পরিবর্তন। না প্রথমে বিডির দিকে দিক ছিল না, প্রথমে বিডির দিকে দিক আমি দিছি। মানে তুমি আসলে ঠিক কিভাবে দিক দিবা, এমন হইতে পারে যে তুমি বিডির দিকে দিক দিলা, তুমি এটা প্রমাণ করতে পারছো, এমন কিন্তু হওয়া পসিবল যে তুমি ডিরেকশন বিডির দিকেই দিছো। আমি কিন্তু প্রথমে ডিরেকশনটা বিডির দিকে দিছিলাম, দেওয়ার পরে আমি জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে না এভাবে প্রমাণ করা আমার জন্য ডিফিকাল্ট হবে, ঠিক না? তো আমি যেভাবে প্রমাণটা আমার কাছে, আমি একটা প্রবলেম দেখে আমি যেভাবে ইমাজিন করতে পারবো, কল্পনা করতে পারবো না আমি প্রবলেমটা আমি এই স্টেপ ফলো করে আমি হয়তো বা সলভ করতে পারবো, আমি তো ওইটাই ফলো করবো। তো তুমি যদি বিডি ডিরেকশনের দিক ভেক্টরটাকে দিয়ে যদি তুমি মনে করো যে তুমি প্রমাণটা নিয়ে আসতে পারলা, কংগ্রেস, তুমি এটা করতে পারো। ম্যাথমেটিক্সে কোনো কিছু বলা যাবে না যে এটা আসলে পাপ, যে আমি যদি তোমাকে বলি যে না এইভাবে অঙ্কটা করা যাবে না, তুমি যে কোনো ভাবে ট্রাই করে একটা অঙ্ক মিলাই নিতে পারবা, ঠিক আছে? এটা পসিবল। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এবি ভেক্টরটাকে এক পাশে রাখতে পারি, ঠিক আছে, ত্রিভুজ বিধি অনুযায়ী যদি ফলো করে এক পাশে রাখতে পারি, এই জন্য আমি ডিবি ডিরেকশনটাকে নিচ্ছি। ডিবি ডিরেকশনটাকে নিলে দেখো এডি ডিরেকশন, ডিবি ডিরেকশন আর এবি ডিরেকশন হচ্ছে গিয়ে তার উল্টাটা। এইভাবে নেওয়ার কারণে হচ্ছে আমি এবি ভেক্টরটাকে লেফট হ্যান্ড সাইডে রাখতে পারছি, বাকি দুটো ভেক্টরটাকে রাইট হ্যান্ড সাইডে রাখছি, এবং আমি প্রমাণটা খুব সহজে নিয়ে আসতে পারছি, ঠিক আছে? তো সিমিলারলি হচ্ছে আমি এই ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এর উপর দুইটা ভেক্টর এভাবে অ্যাপ্লাই করলাম এবং আমার প্রমাণটা আসলো, ঠিক আছে? বুঝতে পারছো? কারো কোথাও যদি স্পেসিফিক কোনো জায়গায় প্রবলেম থাকলে বলতে পারো যে ঠিক কোন জায়গাটা বুঝুনি। প্রবলেমটা আবার একটু দেখো, দেখে আবার একটু বের করার চেষ্টা করো কোথাও বুঝো নাই এমন কোনো লাইন আছে কিনা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি পরের প্রবলেমটা যাই। আচ্ছা, তো এই অংশটুকু আমি মুছে ফেলি, ঠিক আছে? এই অংশটুকু মুছে ফেলতেছি, পরের প্রবলেমটা চাই। এগুলো তোমরা একটু তুলে ফেলার চেষ্টা করবে খাতার মধ্যে, ঠিক আছে? এটা যা মোছার দরকার নেই, এটাকে লাস্টের দিকে নিয়ে যাই। ওকে, এবার আমি পরের প্রবলেমটা করি। দেখো এবার হচ্ছে 2 নম্বর প্রবলেমটা, দেখো এটাও ইজি আছে। তো 2 নম্বর প্রবলেমটার মধ্যে কি বলছে, 1 নম্বর ডান, ও এসি একটা ত্রিভুজ যেখানে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বি। এটা বললাম। এরপর আর কি বলছে, এরপরে বলতেছে যে
ও এ ভেক্টরটা যদি এ হয়, ও এ ভেক্টরটাকে আমি স্মল এ দিয়ে প্রকাশ করতেছি, ও বি ভেক্টরটাকে আমি স্মল বি দিয়ে প্রকাশ করতেছি, তাহলে বলতেছে যে তাহলে ওসি ভেক্টরটাকে তুমি এ আর বি এর মাধ্যমে প্রকাশ করো। এই টাইপের প্রবলেমও সম্ভবত 9 10 ছিল। যাই হোক, এটা আমরা আবার করি। এখন আমরা একটা ত্রিভুজ আঁকবো ও এসি, তারপর আমরা এসি বাহু মধ্যবিন্দুকে বি চুজ করব। একটা ত্রিভুজ আঁকি প্রথমে ও এসি, আবারও আগের প্রবলেম, আমার হাত ঘামাচ্ছে একটা প্রবলেম, এই জন্য হচ্ছে লেখাটা আমার কাছে মনে হয় ঠিকভাবে উঠে না। Wait, এবার দেখি। আচ্ছা, ও এসি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। ও এসি, হ্যাঁ ও এসি একটা ত্রিভুজ আঁকলাম। তারপর কি বলছে, তারপরে বললো ও এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বি, তাহলে এই হচ্ছে এসি বাহু, তাহলে তার মধ্যবিন্দুকে আমি চুজ করলাম, এ হচ্ছে কি এসি বাহুর মধ্যবিন্দু বি। আচ্ছা, তারপরে বলতেছে ও এ ভেক্টরটা হচ্ছে স্মল এ। দেখো তো ও থেকে এ এর দিকে যেই ভেক্টরটাকে আমি দিচ্ছি, এবার কিন্তু ওরা ভেক্টর ঠিক করে দিচ্ছে, এবার কিন্তু তুমি নিজের মতো করে ভেক্টর নিতে পারবে না। আগের বার আমি নিজের মতো করে ভেক্টর নিচ্ছিলাম, কারণ আগের বার হচ্ছে আমি প্রমাণ মিলানোর জন্য ঠিক যেভাবে আমার ইচ্ছা আমি সেভাবে নিচ্ছি, বাট এবার কিন্তু বলে দিছে ও এ ভেক্টরটা ইজ ইকুয়াল টু এ, তাহলে ও এ ভেক্টরটাকে আমি স্মল এ দিয়ে প্রকাশ করতেছি। ও বি ভেক্টরটা ইজ ইকুয়াল টু স্মল বি, এই যে দেখো ও বিন্দু থেকে স্টার্টিং আর এই যে বি বিন্দুর দিকে এন্ডিং, তাহলে এই ভেক্টরটাকে আমি স্মল বি দিয়ে প্রকাশ করতেছি। তো এখন ওরা আমার কাছে জানতে চাইলো তাহলে ওসি, ও থেকে সি এর ডিরেকশনে যে ভেক্টরটা আছে ওসি ভেক্টর, এই ওসি ভেক্টরটাকে এখন আমার কি করতে হবে, এই স্মল এ আর স্মল বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা এই প্রবলেমটা নিয়ে যদি যে কেউ 15 থেকে 20 মিনিট ট্রাই করে, একবার এইভাবে 2-3টা ওয়ে চেষ্টা করে, যদি প্রথমবারে তার না মিলে তাও সে মিলাইতে পারবে। এটা খুবই সহজ একটা প্রবলেম, ঠিক আছে। তো চলো দেখি এই প্রবলেমটা কিভাবে করা যায়। আমরা প্রথমে একটা কাজ করলাম, আমরা এই এসি ডিরেকশনটা তো এই দিকে, ঠিক আছে। তো এবার দেখো তো ত্রিভুজ ওএসি, ত্রিভুজ ওএসির দিকে চিন্তা করো, ত্রিভুজ ওএসির দিকে যদি চিন্তা করো, ত্রিভুজ ওএসির মধ্যে ত্রিভুজ বিধি যদি অ্যাপ্লাই করি, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে দেখো তো এই হচ্ছে কি আমার ওএ বাহু ডিরেকশন, এই হচ্ছে কি আমার এসি বাহু ডিরেকশন, আর ওসি বাহু ডিরেকশন হচ্ছে তার উল্টা দিকে। তাহলে আমরা লিখতে পারি ওএ ভেক্টর যোগ এসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর, ওএ ভেক্টর যোগ এসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর, এটা চাইলে আমরা লিখতে পারি। দেখো আমার টার্গেট হচ্ছে ওসি ভেক্টরটাকে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করা। তো আমি প্রথমে ওসি ভেক্টরটাকে কার মাধ্যমে প্রকাশ করতে পারি, আমি এ আর এই যে ও এ আর এসি মাধ্যমে প্রকাশ করতে পারি, আগে সেটা করি, তারপরে দেখি সেখান থেকে কিভাবে অন্য স্টেপ গুলাতে যাওয়া যায়। ওকে, আচ্ছা, তো প্রথমে আমি ত্রিভুজ ও এসি নিলাম, একদম বড় ত্রিভুজটা নিলাম, এই এই যে পুরা ত্রিভুজটাকে নিলাম, ঠিক আছে, পুরা ত্রিভুজটাকে কনসিডার করতেছি। এই ত্রিভুজের মধ্যে এবার আমার দেখো ও এ, ওসি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এই ত্রিভুজের জন্য, ওসি এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু লেখা যাবে ওএ ভেক্টর যোগ এসি ভেক্টর, এইভাবে লেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তারপর একটা জিনিস খেয়াল করো, ওএ ভেক্টরটাকে আমরা কি বলতে পারি, ওএ ভেক্টরটাকে কিন্তু আমরা স্মল এ বলতে পারি। তাহলে আমি স্মল এ নিয়ে আসলাম, ওএ ভেক্টরটাকে আমরা স্মল এ চেঞ্জ করলাম, এখন আমার জাস্ট বি আনতে হবে, বি যদি আনতে পারি তাহলে কাজ শেষ। আচ্ছা, এবার আবার একটা জিনিস চিন্তা করো, এই এসি ভেক্টর লেখা যে কথা, তোমরা কি বলো তো, এসি ভেক্টর লেখা যেই কথা আমি যদি এবি ভেক্টর লিখি, 2 ইন্টু এবি ভেক্টর লিখি, সেটা কি একই কথা হবে কিনা বলো তো। এসি ভেক্টর লেখা যে কথা 2 ইন্টু এবি ভেক্টর লেখা একই কথা না, কারণ দেখো তো এবি ভেক্টরের ডিরেকশন এসি ভেক্টরের ডিরেকশন একই দিকে, আর এবি ভেক্টর হচ্ছে এসি ভেক্টরের দৈর্ঘ্যের অর্ধেক, কারণ বি হচ্ছে গিয়ে এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমি এসি ভেক্টর লেখা যে কথা 2 ইন্টু এবি ভেক্টর লেখা একই কথা, তো আমি এসি ভেক্টরের পরিবর্তে 2 ইন্টু এবি ভেক্টর লিখলাম। ওকে, আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। এইবার কে বলতে পারবো আমাকে এবি ভেক্টরটাকে আমরা স্মল এ আর স্মল বি এর মাধ্যমে ঠিক কিভাবে লিখতে পারবো বলতো। আমি তোমাদেরকে বলে দিই তোমরা কোন ত্রিভুজটা নিবে। এবার তোমরা ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি নাও, ত্রিভুজ ও এ বি নিয়ে এবার বলতো ত্রিভুজ ও এ বির মধ্যে যদি আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ ও এ বির মধ্যে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে বলতো কি লেখা যাবে। OA plus AB is equals to OE. OA plus AB is equal to OB. নাইস। দেন আমরা ও এর মান জানি স্মল এ, এবি এর মান আমরা জানি না, এবি এর মানটা আমরা বসাবো, আর ওবি এর মান হচ্ছে আমরা জানি। দেখো ওবি এর মান কিন্তু স্মল বি দেওয়া আছে, তার মানে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু আসলে কি বলা যায়, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বলা যায় বি মাইনাস এ। সিম্পল। তো আমরা এখন এবি এর জায়গায় এই মানটা চেঞ্জ করে দেই, তাহলে তো আমাদের কাজ শেষ। এবি এর জায়গায় এখন যদি আমরা মানটা চেঞ্জ করে দিই আমাদের কিন্তু সলিউশন শেষ।
স্মল এ যোগ এ বি মান কত পাইলাম, বি মাইনাস এ না, তাহলে বি মাইনাস এ, তাহলে বলতো কাটাকাটি করলে কি থাকবে, এ প্লাস টু বি মাইনাস টু এ, দ্যাট মিনস আমরা পাচ্ছি টু বি মাইনাস এ, টু বি মাইনাস এ হচ্ছে কি আমাদের সলিউশন। তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি, ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু টু বি মাইনাস এ, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। কেন কাঙ্ক্ষিত সলিউশন, কারণ আমাদেরকে বলা হয়েছিল যে ওসি ভেক্টরটাকে স্মল এ আর স্মল বি এর মাধ্যমে প্রকাশ করতে, দেখো আমরা প্রকাশ করে ফেলছি। তো এই প্রবলেমটাও তোমরা কি বুঝতে পারছো, দেখো তো একটু বুঝতে পারছো কিনা, এটা সিম্পল প্রবলেম আই গেস, বুঝতে পারার কথা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। যাই হোক, আশা করি এটা বুঝতে পারছো। আমরা পরের প্রবলেম যাই। ওকে, আমরা এটা একটু আসতে পাঠিয়ে দিই। এবার আসো থার্ড যে প্রবলেমটা সেটাতে আসো। দেখো কি বলছে, পি কিউ আর একটা ত্রিভুজ। আচ্ছা একটা কাজ করি, প্রথমে ওদের কথা অনুযায়ী পি কিউ আর একটা ত্রিভুজ আঁকি, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা পি কিউ আর, পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ। ওকে, সো এখন বলতেছে যে পি কিউ আর ত্রিভুজে কিউ আর আর পি, পি কিউ বাহু ত্রয়ের মধ্যবিন্দু। কিউ আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এল, কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে এল, তারপরে বলছে কি আর পি, কিউ আর আর পি, আর পি মধ্যবিন্দু হচ্ছে এম, এই হচ্ছে আর পি, তার মধ্যবিন্দু হচ্ছে এম। এরপর বলছে যে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এন, তাহলে এই এল এম এন আমি দিলাম। এরপর কি বলছে যে পি এল যোগ কিউ এম যোগ আর এন ইজ ইকুয়াল টু 0, এটা দেখাইতে বলছে। তাহলে এই পি বিন্দু থেকে এল এর ডিরেকশন এই ভেক্টরটা, কিউ বিন্দু থেকে এম এর ডিরেকশন এই ভেক্টরটা, আর আর বিন্দু থেকে এন এর ডিরেকশন এই ভেক্টরটা। বলছে কি এই তিনটা ভেক্টরকে যদি তুমি যোগ করো তোমার আউটপুট হবে 0, তুমি কি পাবা, 0 পাবা। এই তিনটা ভেক্টরের কোনো প্রভাব নাই, তিনটা ভেক্টরকে যোগ করলে 0 চলে আসতেছে, এই জিনিসটা দেখাইতে বলছে। আচ্ছা তো এবার কিন্তু একটু ব্রেইন কে কাজে লাগাইতে হবে ভালোভাবে, এটা আসলে ঠিক কিভাবে ইউজ করবা। হ্যাঁ আচ্ছা ধরো আমার মধ্যে চিত্রটা আঁকা একটু ভুল হয়েছে, যেহেতু মধ্যবিন্দু ত্রয় তার মানে এটা হচ্ছে ভরকেন্দ্র হয়ে যাবে, ঠিক আছে। তো ভরকেন্দ্র এরা একই বিন্দুতে ছেদ করবে আর কি, আমার এটা ছেদ করে না, তাহলে এই হচ্ছে কি তাদের। আচ্ছা ঠিক আছে, ওকে এটা পাইলাম। আমি একটু চিন্তা করি, তোমরা একটু চিন্তা করো যে এই প্রবলেমটা আসলে আমার ঠিক কিভাবে, এই ভেক্টর গুলো তো আমরা নিলাম না, দেখো পি এল কিউ এম আর হচ্ছে আর এন, এই ভেক্টর গুলো কিন্তু আমরা কোনো স্বাধীনতা ছিল না, এখানে কোশ্চেনে যা বলছে আমরা ওইভাবে ভেক্টরটাকে চুজ করছি। এবার এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে কি করা যেতে পারে একটু দেখি, ঠিক আছে তোমরা একটু দেখো আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, সো দেখো আমি তোমাদের দুইটা রিজিয়ন দেখাচ্ছি, এই দুইটা রিজিয়ন ওয়াইজ আমরা প্রবলেমটা করব। এখন যদি বলো যে ভাইয়া কিভাবে পারলেন, কারণ এই প্রবলেমটা আমি এর আগে করছি, ঠিক আছে, এই জন্য আমি কিছুক্ষণ চিন্তা করলে আমি ধরতে পারতেছি। তোমাদের ক্ষেত্রে হয়তো তোমাদের প্র্যাকটিস করলে তোমরাও ধরতে পারবে, ঠিক আছে। এই সময় এই পর্যন্ত 19 ছিল। হ্যাঁ এই প্রমাণগুলো 9 ছিল, আমি তো এটাই বলতেছি আজকের ক্লাসে যা পড়বো এটা, এই জন্য আমি এই ভেক্টরের এই অংশটুকু লাস্টের ক্লাসের জন্য রাখছি, কারণ এখানে আসলে নতুন কিছু নেই তোমাদের জন্য, বাট একটু রিভিউ করা আর কিছুই না, কারণ এই প্রবলেমগুলো 9-10 তোমাদের বইয়ের মধ্যে ছিল। আমরা দেখো এখানে যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা ত্রিভুজ পি কিউ এল ত্রিভুজ হচ্ছে পি কিউ এল এইটা নিব, আবার একটা হলো ব্লু ত্রিভুজটা আর একটা হচ্ছে ইয়েলো ত্রিভুজটা, ইয়েলো ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ পিএলআর। এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। আমি তো তোমাদেরকে নিয়মটা দেখাই দিয়েছি যে এই প্রবলেমটা ঠিক কিভাবে সলভ করা যায় সহজে, ঠিক আছে। আচ্ছা পিকিউএল, দেখো তো পিএল এর ডিরেকশন কিন্তু ফিক্সড, পিএল এর ডিরেকশন কিন্তু আমার হাতে ছিল না, পিএল এর ডিরেকশন কোশ্চেনই বলছে দেখো পি থেকে এল এর ডিরেকশন, এই কিউ থেকে এম এর ডিরেকশন, এটা কিন্তু আমার হাতে ছিল না, তার মানে এই ডিরেকশনটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে এই ডিরেকশনটাকে যদি চেঞ্জ করতে নাই পারি
তাইলে বলো তো এখন ত্রিভুজ পি কিউ এল এর মধ্যে বাকি দুইটা ডিরেকশন কেমনে নেওয়া লাগবে? বাকি দুইটা ডিরেকশন কিন্তু এই ডিরেকশনে নিতে হবে আমার। দেখো তো ঠিক আছে কিনা? এই ডিরেকশনে না নিলে কিন্তু হবে না, কারণ কি পি এল এর ডিরেকশন তো আমি চেঞ্জ করতে পারতেছি না। তাহলে এই বাকি ত্রিভুজগুলোর ডিরেকশন কিন্তু এভাবেই নিতে হবে, কোনো কিছু করার নেই। ওকে, আচ্ছা তাহলে এবার বলো ত্রিভুজ পি কিউ এল, ত্রিভুজ পি কিউ এল থেকে আমি আসলে কি পাচ্ছি? ত্রিভুজ পি কিউ এল থেকে আমি পাচ্ছি পি কিউ ভেক্টর যোগ কিউ এল ভেক্টর ইজ ইকুয়াল টু পি এল ভেক্টর, আমি এটা পাচ্ছি। আচ্ছা আচ্ছা এইবার তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আচ্ছা এবার আবার বলো তো হলুদ যে রিজিয়নটা দেখতেছো, এই রিজিয়নের ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে থেকে এবার যদি আমি পিএল ভেক্টরটাকে নিই, পিএল ভেক্টরটা বলো তো পিএল ভেক্টরটাকে আমি কি লিখতে পারবো? যদি দেখো, এই দেখো পিএল ভেক্টরটাকে লেখা যাবে এই যে পি আর ভেক্টর যোগ আর এল ভেক্টর, দেখো তো তাই না? পি আর ভেক্টর যোগ আর এল ভেক্টর, এটাই লেখা যাবে না? এটাই কিন্তু লেখা যাবে, পি আর ভেক্টর যোগ আর এল ভেক্টর, এটা লেখা যাবে। তাহলে এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন। জাস্ট একটা পার্ট দেখাবো, আমার প্রবলেম পুরোটাই সলভ হয়ে যাবে। তাহলে এইবার দেখো তো, আচ্ছা একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটাকে একটু চেঞ্জ করি, পিএলটাকে লেফট হ্যান্ড সাইডে রাখি, ঠিক আছে? এবার আমি 1 আর 2 নম্বরকে যদি যোগ করি, 1 আর 2 কে যদি আমি যোগ করি, তাহলে আমি আসলে কি পাচ্ছি? 1 আর 2 কে যদি যোগ করি, তাহলে এটার লেফট হ্যান্ড সাইডে আছে পিএল, এটার লেফট হ্যান্ড সাইডে পিএল, তার মানে আমি পাচ্ছি 2PL। আর এখানে দেখো তো যোগ হচ্ছে, কি যোগ হবে? পি কিউ ভেক্টর যোগ হবে, যোগ কিউএল ভেক্টর যোগ হবে, তার সাথে যোগ পি আর ভেক্টর যোগ হবে, যোগ আর এল ভেক্টর যোগ হবে। আচ্ছা এই চারটা জিনিস যোগ হইলো, পি কিউ যোগ পি আর। আচ্ছা এবার দেখি তাদেরকে কোনোভাবে সিম্পলিফাই করা যায় কিনা। পি কিউ, এখানে চারটা জিনিস আছে, এদেরকে সিম্পলিফাই করা যায় কিনা সেটাও একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা একটা কিউ এল আর আর এল, আচ্ছা কিউ এল আর, আচ্ছা একটা জিনিস মজার, একটা জিনিস দেখো, মজার একটা জিনিস দেখো, এল কিন্তু একটা মধ্যবিন্দু, কিউ এল ভেক্টর আর আর এল ভেক্টরকে যোগ করলে তুমি কত পাবা? আগের লজিক অনুযায়ী দেখো তো, কিউ এল, এই হচ্ছে কিউ এল ভেক্টর আর এটা হচ্ছে আর এল ভেক্টর। দেখো তো কিউ এল ভেক্টরটা হচ্ছে কিউ থেকে এল এর দিকে যাচ্ছে, আর এল ভেক্টরটা হচ্ছে আর থেকে এল এর দিকে আসতেছে। তার মানে কি হবে? এই বিন্দুর উপর কোনো প্রভাব কাজ করবে? এল বিন্দুর উপর কাজ করবে না, কারণ দুইটা ভেক্টর বিপরীতমুখী দুইটা ভেক্টর, কিন্তু দুইটা ভেক্টর দৈর্ঘ্য আবার সমান, তার মানে ভেক্টর মান সমান, দিক হচ্ছে বিপরীত। তাহলে কিউ এল আর আর এল তাদের পরিবর্তে আমি 0 বসা দিতে পারি না? তাহলে আমি লিখতে পারি 2PL ভেক্টর ইজ ইকুয়াল টু PQ ভেক্টর যোগ PR ভেক্টর, ঠিক আছে? তাহলে আমি 2PL ভেক্টর ইজ ইকুয়াল টু PQ ভেক্টর যোগ PR ভেক্টর, ঠিক আছে? PR ভেক্টর এটা লিখতে পারি, এটা নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন। তো দেখো তো PQ যোগ, দেখো যখন আমি PL নিচ্ছি, PL যখন নিচ্ছি তখন আমি অ্যান্সারে কি পাচ্ছি? এই যে PQ ভেক্টর পাচ্ছি আর হচ্ছে কি PR ভেক্টর পাচ্ছি, ঠিক আছে? PR ভেক্টর, PQ ভেক্টর আর PR ভেক্টরের সামেশন পাচ্ছি। তাহলে দেখো তো যখন আমি PL নিচ্ছি, 2PL ইজ ইকুয়াল টু কি হচ্ছে? PQ ভেক্টর ত্রিভুজের ওই একটা বাহু যোগ PR ভেক্টর। তাহলে তুমি অনুরূপ ভাবে দেখি কে ধরতে পারো, অনুরূপ ভাবে যখন আমি এগুলো একটু মুছি, এবার যদি আমি PQটা না PLটা না নিয়ে আমি ধরো আরেকটা বাহু নিলাম, যে QM নিলাম, ভালোভাবে খেয়াল করে বলো তো, QM এই মধ্যমাটুকু নিলাম, এই মধ্যমাটা যদি নিতাম আমি, হ্যাঁ এই মধ্যমাটা যদি নিতাম, তাহলে এইবার বলো দেখি আমি 2QM ইজ ইকুয়াল টু কোন দুইটা পাইতাম? বলো তো 2QM ইজ ইকুয়াল টু কি লিখতে পারতাম? QP plus QR. QP প্লাস QR, ভেরি গুড, QP প্লাস QR। তো সিমিলারলি এইবার যদি আমি এই মধ্যমাটুকু না নিয়ে, ঠিক আছে, এই মধ্যমাটা না নিয়ে এবার যদি আমি এই RN মধ্যমাটা নিতাম, RN মধ্যমা, ঠিক আছে, এই মধ্যমাটা নিতাম, তাহলে আমি লিখতে পারতাম 2 ইন্টু RN, 2 ইন্টু RN, 2 ইন্টু RN ইজ ইকুয়াল টু কি লিখতে পারতাম আমি? 2 ইন্টু RN ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে RP ভেক্টর, R থেকে P এর দিকে এবং R থেকে Q এর দিকে, আর কিউ ভেক্টর, এটা লিখতে পারতাম। দেখো তো অনুরূপ ভাবে এই জিনিসটা কিন্তু আমি লিখতে পারতাম। এইটুকু বুঝতে পারছো কিনা? এখন কিন্তু প্রমাণ শেষ। এই প্রবলেমের প্রমাণটা এটা 9-10 ছিল সম্ভবত, 9-10 কিভাবে করতে জানি না, এইভাবে করলে প্রবলেমটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবার দেখো আমি এই 3টা জিনিস পাইছি।
প্রথমটা আমি করে দিলাম, বাকিগুলো তোমরা অনুরূপভাবে তোমরা এক্সামের মধ্যেও লিখবা, অনুরূপভাবে পাই পিএল ইজ ইকুয়াল টু পিকিউ যোগ পিআর কিভাবে আসছে বুঝছো, তো 2QM ইজ ইকুয়াল টু অনুরূপভাবে এটা লিখবা এবং 2RN ইজ ইকুয়াল টু অনুরূপভাবে এটা লিখবা। এবার যদি এদেরকে যোগ করো, এদেরকে যদি তুমি যোগ করো তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো, লেফট হ্যান্ড সাইডে যদি তুমি 2 কমন নাও, লেফট হ্যান্ড সাইডে তুমি পাচ্ছ PL যোগ QM যোগ RN, এটা পাচ্ছ। আর রাইট হ্যান্ড সাইডে তুমি কি পাচ্ছ, PQ ভেক্টর যোগ PR ভেক্টর, তারপর দেখো তো QP ভেক্টর যোগ QR ভেক্টর, তারপর দেখো তো RP ভেক্টর যোগ RQ ভেক্টর। আচ্ছা এখন আমাকে বলো তো PQ ভেক্টরের সাথে কোন ভেক্টরটাকে আমরা যোগ করলে এটার মান 0 হবে? PQ ভেক্টরের সাথে এমন একটা ভেক্টর এখানে অবস্থান করতেছে যাকে যোগ করলে 0 হবে PQ এর সাথে। কিউপি। এক্স্যাক্টলি, PQ এর সাথে যদি QP কে যোগ করি আমি পাবো 0। এদের দুইজন থেকে, এদের দুইজনের মিলিত প্রভাব থেকে ভেক্টর যোগ থেকে আমি পাবো 0। আচ্ছা এবার বলো PR এর সাথে কাকে যোগ করতে হবে? PR আর এই হচ্ছে গিয়ে দেখো RP, তাহলে এদের দুইজনের প্রভাব থেকে আমি পাবো 0। আবার দেখো QR আর RP, RQ, QR আবার RQ, Q থেকে আর আবার R থেকে Q, তুমি আলটিমেটলি কোনো এই দেখো তুমি Q বিন্দু থেকে R বিন্দুতে গেলা, আবার R বিন্দু থেকে তুমি Q বিন্দুতে চলে আসলা, সরণ কত হইছে? সরণ তো 0, তোমার কোনো সরণই হয় নাই, ভেক্টরিক্যালি তুমি আসলে কোনো কিছুই হয় না তোমার, তার মানে আলটিমেটলি তুমি 0 পেয়ে যাচ্ছ। তার মানে দেখো তো এই 2 * PL + QM + RN = 0, তার মানে আমি লিখতে পারি PL + QM + RN = 0 লিখতে পারি। এই 2টাকে আমি যেহেতু একটা কনস্ট্যান্ট, এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে 0 চলে আসবে। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল, এটা প্রুফ। বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, বুঝতে পারছো? জি ভাই বুঝছি। ওকে, সবাই বুঝতে পারছো? ইম্পর্টেন্ট প্রবলেম, বাট এগুলোর ক্ষেত্রে একটা সাবধানতা আছে যে এগুলো কিন্তু তোমার একবার হইলো প্র্যাকটিস করা লাগবে। মনে করে একবারও যদি প্র্যাকটিস না করো তাহলে এক্সাম হলে হয়তোবা তুমি এক্সাম হলে আবার একটা ব্যাপার আছে, এক্সাম হলে কিন্তু মাথা তোমার মনে করো বাসায় যেভাবে মাথা কাজ করে এক্সাম হলে কিন্তু ওইভাবে মাথা কাজ করবে না, ঠিক আছে? তো এটাও একটা ব্যাপার আছে। তার মানে তো এক্সাম হলে যদি তুমি প্রত্যেকটা জিনিস প্রপারলি অ্যান্সার করতে চাও তাহলে এর একটা বড় ইয়া হচ্ছে কি টেকনিক হচ্ছে কি তোমার ওই জিনিসটা বাসায় অন্তত কয়েকবার প্র্যাকটিস করে যাইতে হবে এক্সাম হলে, ঠিক আছে? কারণ বাসার মধ্যে যেমন তুমি একদম রিল্যাক্স মুডে থাকো, তোমার টাইম লিমিট থাকে না, তুমি কিন্তু খুব ভেক্টর এর প্রবলেমগুলোকে তুমি কয়েকবার তুমি খাতার মধ্যে কাটাকাটি করতে পারবে। এক পেজে করলা, এইভাবে ট্রাই করে দেখলা হইলো না, আরেকভাবে ট্রাই করো, তুমি তো জানো হবে কোনো না কোনো ভাবে হবে, একভাবে না একভাবে তো হবে, তো কয়েকবার ট্রাই করে তুমি বাসায় নালে এটা দেখতে পারবে। কিন্তু এক্সাম হলে তো তুমি এটা করতে পারবে না, একে তো প্রেসারে থাকবা, টাইম একটা লিমিট ব্যাপার থাকবে, তারপর তুমি এক্সাম হলে খাতায় কেউই চায় না তার খাতার মধ্যে কোনো ধরনের কাটাকাটি থাকবে, ঠিক না? তো যখন দেখবা যে কি তোমার একটা অঙ্ক তোমার কাটাকাটি করা লাগছে, এটা একটা নেগেটিভ ইফেক্ট তোমার কিন্তু এক্সাম হলের মধ্যে পড়বে, ঠিক না? তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, প্রবলেমটা সলভ। আচ্ছা এখন আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা ত্রিকোণমিতির ইউজ বলতে পারো। আচ্ছা এবার দেখি এই প্রবলেমটা দেখি। এইটা হচ্ছে কি একটা কোসাইন রুল, আমাদের কোসাইন রুল পড়ছি না, cos A = যখন আমি a কোণ নিতাম তখন আমাদের b² + c², আর a কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল a² কে বিয়োগ দিতে হতো, a কোণ নিলে এই কোণের বিপরীত বাহুকে বিয়োগ দিতে হতো /2bc। এটা হচ্ছে আমাদের সেই কোসাইন সূত্র, এবং এটাও বোর্ড পরীক্ষা দেখো কয়েকবার আসছে, এই কোসাইন সূত্রটা প্রমাণ করতে বলছে ভেক্টরের মাধ্যমে, এই জিনিসটা বোর্ড পরীক্ষায় আসছে অনেকবার। তো এটা ভেক্টরের চ্যাপ্টারের একটা পার্ট। তখন আমরা দেখবো যে এই কোসাইন সূত্রটাকে আমরা সম্ভবত আমি ত্রিকোণমিতিক চ্যাপ্টারের মধ্যে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে আমি কোসাইন সূত্রটা প্রমাণ দেখাইছিলাম, বাট আমি ভেক্টর ছাড়া দেখাইছিলাম। তো আমি যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, যে তোমরা 9-10 যতগুলো উপপাদ্য পড়ছো, ঠিক আছে, 9-10 যতগুলো উপপাদ্য পড়ছো, যদি তোমরা 9-10 ভেক্টরটা খুব ভালো একটা নলেজ থাকতো, তুমি 9-10 প্রত্যেকটা উপপাদ্য তুমি কিন্তু ভেক্টরের মাধ্যমে প্রমাণ করতে পারতা। 9-10 উপপাদ্যগুলো ভেক্টরের মাধ্যমে প্রমাণ করা যায়। ইভেন যারা সেকেন্ড ইয়ারের আছে, তোমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে আমি কয়েকদিন আগে স্থিতিবিদ্যা পড়াইছি, স্থিতিবিদ্যা শেষ, স্থিতিবিদ্যার প্রত্যেকটা জিনিস ভেক্টরের মাধ্যমে প্রমাণ করা যায়, প্রত্যেকটা ফর্মুলা, তুমি যতগুলো ফর্মুলা তোমরা যারা ভেক্টর চ্যাপ্টারের মধ্যে যা যা ফর্মুলা শিখছো, যে সামান্তরিক সূত্র, এগুলো প্রত্যেকটা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করা যায়। এরপরে হচ্ছে যে এই যে আমরা যে ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো শিখছি, এই প্রত্যেকটা ফর্মুলা আমি ভেক্টর ছাড়া প্রমাণ করে দেখাইছিলাম সম্ভবত ত্রিকোণমিতিক লেকচারে, আমার যতটুকু মনে পড়ে। এগুলো কিন্তু আবার ভেক্টরের মাধ্যমে প্রমাণ করা যায়। মানে একটা জিনিস সত্য নাকি মিথ্যা আমি জাস্ট ভেরিফাই করবো, এই ভেরিফাইটা অনেকভাবে করা যায়, কারণ তোমার কাছে অনেকগুলা ওয়েপেন দেওয়া হয়েছে, ভেক্টর হচ্ছে তার মধ্যে একটা ওয়েপেন, তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, ঠিক আছে? তখন আমরা ভেক্টরকে ইউজ করে আমরা ত্রিকোণমিতিক এই কোসাইন সূত্রটাকে প্রমাণ করে দেখাবো। আমরা যদি cos A এর প্রমাণটা পারি, cos B cos C সবগুলো সিমিলার প্রমাণ, ঠিক আছে? তো চলো ভেক্টরের একটা প্রমাণ করার জন্য, কারণ কোসাইন রুল তো একটা ত্রিভুজের উপরে অ্যাপ্লাই করতে হয়, তো আমরা একটা ত্রিভুজ কনসিডার করব প্রথমে। A B C হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা
এখন এটা হচ্ছে আমার এ কোণ, এটা হচ্ছে আমার বি কোণ, এটা হচ্ছে আমার সি কোণ। আচ্ছা বলো তো বিসি বাহুকে আমি কোন নামে ডাকবো? বিসি বাহুকে আমি কোন নামে ডাকবো? small a, এক্স্যাক্টলি, এ কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল এ, তার মানে বিসি বাহু হবে স্মল এ। বি কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল বি, মানে হচ্ছে সি এ বাহুটা তোমার হবে কি স্মল বি। খুবই সহজ এই জিনিসটা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করতে পারতাম, বাট আমি কেন যদি তখন ভেক্টর ছাড়া প্রমাণ করাই দেখি, আমার কাছে মনে হয়েছিল যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ভেক্টরের মাধ্যমে দেখাইলে ওরা বুঝবে কি বুঝবে না জানি না, বাট ভেক্টরের মাধ্যমে ত্রিকোণমিতি প্রত্যেকটা জিনিস প্রমাণ করা অনেক বেশি ইজি। ইভেন আমি সেকেন্ডারি স্টুডেন্টদেরকে কোনো কিছু ভেক্টরের মাধ্যমে প্রমাণ দেখাইনি, বাট ভেক্টরগুলো আর কি ইজি ছিল, আমাদের যতগুলো সূত্র প্রমাণগুলো দেখাইছিল। তো যাই হোক, সো আমরা এখানে দিলাম, তো সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে স্মল সি। ওকে, সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি। আচ্ছা, তাহলে এখন বলো তো ত্রিভুজ বিধি অনুযায়ী আমি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি 0 লিখতে পারবো? বলো তো a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো? এবার পারবো, কারণ ত্রিভুজ বিধি আমাদেরকে তাই বলো। ত্রিভুজ বিধি অনুযায়ী যদি তুমি একই ক্রমের, বাট তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি দেখো তুমি বেসিক্যালি শুরু করছিলা এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে শুরু করছো, সি বিন্দুতে আসলা, এই বিন্দুতে আসলা, আবার এই বিন্দুতে ফিরে আসছো, তার মানে তোমার কি ভেক্টরের মান কত? ভেক্টরের মান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ লিখতে পারবো, বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ লিখতে পারবো। আচ্ছা, এইবার এইবার আমরা যেটা করব, ওই যে আমাদের সেই পুরাতন নিয়ম, পুরাতন রুলস হচ্ছে আমরা ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট কি? বি প্লাস সি, বা বর্গ করবো, বর্গও বলতে পারো, ডট প্রোডাক্ট বলতে পারো। তো বি প্লাস সি ডট বি প্লাস সি, অথবা তুমি বি প্লাস সি হোল স্কয়ার লেখো, তার মাইনাস এ হোল স্কয়ার লেখো, ঠিক আছে? মাইনাস এ হোল স্কয়ার মানে হচ্ছে মাইনাস এ ডট মাইনাস এ, তো মাইনাস এর সাথে মাইনাস এর ডট প্রোডাক্ট করলে তুমি আসলে কি পাবা? ওই হোল স্কয়ার করলে যা পাবা একই পাবা। তো এটা যদি আমরা স্কয়ার করি, তো ডট প্রোডাক্টও করতে পারো, বেসিক্যালি ডট প্রোডাক্টই হবে আর কি, ডট প্রোডাক্ট করলেই বেসিক্যালি স্কয়ার আসে। সো দুইটাই লিখতে পারো, তোমার ইচ্ছা যেটাই লেখো। আচ্ছা আচ্ছা, ডট প্রোডাক্ট দিয়ে দেখাই ভেক্টরিক্যালি এত। তাহলে আমরা যেটা করব, এই দেখো আমি উভয় পাশে মাইনাস এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে মাইনাস এ মাল্টিপ্লাই করা মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে হবে বি প্লাস সি গুণ হবে, আর মাইনাস এর সাথে হচ্ছে মাইনাস এ ডট হবে, ঠিক আছে? ডট প্রোডাক্ট করলাম। তাহলে এবার দেখো বি প্লাস সি ভেক্টরটাকে যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি আসবে? এই বি ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে কি আসবে? বি স্কয়ার। সি ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে হবে সি স্কয়ার। বি ভেক্টর যদি সি ভেক্টরের সাথে হয় তাহলে আসবে 2b বিসি ভেক্টর বি ডট সি ভেক্টর, আর সি যদি বি ভেক্টরের সাথে হয় তাহলে হবে সি ডট বি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আর যদি মাইনাস এর সাথে ডট প্রোডাক্ট হয় তাহলে কি আসবে বলো তো? মাইনাস আর মাইনাস গুণ হয়ে যাবে প্লাস, আর এ ডট এ ইজ ইকুয়াল টু এ স্কয়ার, তাই তো? এরকমই হবে। তাহলে আমরা পাচ্ছি এ স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার যোগ সি স্কয়ার যোগ, দেখো তো একটা জিনিস, বি ডট সি যে কথা, বি ডট সি যে কথা, সি ডট বি কিন্তু একই কথা, ঠিক আছে? ডট গুণনের ক্ষেত্রে কিন্তু ক্রম ও কোনো ম্যাটার করে না। এ ক্রস বি যে কথা, বি ক্রস এ কিন্তু একই কথা না ক্রস গুণনের ক্ষেত্রে, বাট ডট গুণনের ক্ষেত্রে বি ডট সি যে কথা, সি ডট বি একই কথা, কারণ ডট গুণন একটা স্কেলার গুণন। তুমি 5 আর 7 কে গুণ করলে 35 পাবা, 7 আর 5 কে গুণ করলে কি 35 পাবা। তাই স্কেলার গুণনের ক্ষেত্রে তুমি আগে পিছে করলে কোনো সমস্যা নাই, ওকে? কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু বহুত কাহিনী আছে, কারণ ক্রস গুণনের চ্যাপ্টারের মধ্যে দেখাইছিলাম যে ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। তুমি যে লম্ব ভেক্টরটা পাবে, লম্ব ভেক্টরটা তোমার জেড অ্যাক্সিস এর উপরের দিকেও হইতে পারে অথবা নিচের দিকেও থাকতে পারে, ওকে? আশা করি এটা মনে আছে। তাহলে বি ডট সি যোগ সি ডট বি যোগ করলে আমি পাবো 2 ইনটু বি ডট সি। আচ্ছা, এইবার আমাদের প্রমাণ আর এক লাইন, এ স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার যোগ সি স্কয়ার যোগ বি ডট সি করলে কি পাবো? 2 ইনটু বিসি ইনটু কজ অফ বি ডট সি, মানে কি এ ডট বি ইজ ইকুয়াল টু কি ছিল? এ ডট বি ইজ ইকুয়াল টু ছিল এ বি কজ অফ তাদের মধ্যবর্তী কোণ, তাহলে বি ডট সি ইজ ইকুয়াল টু কি হবে? বিসি কজ অফ তাদের মধ্যবর্তী কোণ। এখন আমরা একটু দেখবো যে কি বি আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো দেখি এটা কারা আসলে প্রপারলি অ্যান্সার দিতে পারে। এখানে অনেক সময় কাহিনী করতে পারে, পোলাপাইনি ভুলভাল করতে পারে। দেখো বি ভেক্টর হচ্ছে, দেখো তো বি ভেক্টরের ডিরেকশন কোন দিকে? বি ভেক্টরের ডিরেকশন হচ্ছে এইটা, সি থেকে এ এর দিকে, আবার সি ভেক্টরের ডিরেকশন হচ্ছে এ থেকে সি এর দিকে। এখন বলো তো এইটা হচ্ছে এ কোণ, তাহলে বলো তো বি আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 minus a. ভেরি গুড, ভেরি গুড। আমি জানি না সবাই বুঝতে পারছো কিন্তু ধরতে পারছো কিনা জিনিসটা, এটা কিন্তু 180 মাইনাস এ হবে, 180 মাইনাস এ হবে। আমি জিনিসটা একটু আলাদাভাবে এখানে দেখাচ্ছি। এটা ছিল এ বিন্দু, হ্যাঁ? দেখো এইখানে গেল হচ্ছে কি আমার, এইখানে গেল হচ্ছে আমার সি ভেক্টরটা, আর এই ডিরেকশনে যাচ্ছে হচ্ছে কি আমার বি ভেক্টরটা।
খেয়াল করে দেখো এই ডিরেকশনে বি ভেক্টরটা যাচ্ছে, তুমি কিন্তু তাদের মাঝখানে কিন্তু এ কোণ, কিন্তু না, এটা কিন্তু দুইটা ভেক্টরের মাঝখানে এ কোণ না, কারণ ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন বের করতে চাও তখন অবশ্যই ভেক্টরের যেটা পাদবিন্দু থাকে, পাদবিন্দুটা সেম জায়গায় থাকতে হবে, দুইজনের পাদবিন্দু একই জায়গায় থাকতে হবে। তার মানে যেটা করতে হবে, আমাকে এই ভেক্টরটাকে বর্ধিত করে পাদবিন্দুটাকে সেম জায়গায় রাখতে হবে, তার ডিরেকশনটাকে এইদিকে দিতে হবে। তাহলে এখন বলো, এই কোণটা যদি এ কোণ হয় আর পুরো কোণটা তো আবার 180 ডিগ্রি, তার মানে এই মাঝখানে এই বি ভেক্টর আর সি ভেক্টরের মাঝখানে কোণ হবে 180 ডিগ্রি মাইনাস এ কোণ বা পাই মাইনাস এ কোণ। ওকে, তার মানে দেখো তো বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এই কোণটা হবে তাদের মধ্যবর্তী কোণ, পাই মাইনাস এ কোণ। তো দেখো আমাদের প্রবলেম সলভ, আমরা এখানে বসাবো cos পাই মাইনাস এ কোণ। আচ্ছা, এখন বলো দেখি cos পাই মাইনাস এর পরিবর্তে আমি কত বসাবো, cos পাই মাইনাস এর পরিবর্তে কত বসাবো বলো, a স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার যোগ c স্কয়ার যোগ 2bc ইনটু বলো তো cos পাই মাইনাস এর পরিবর্তে কত বসাবো। পাই মাইনাস এ মানে কি, আমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছি না, পাই পরিমাণ ঘুরে আসলাম, আবার এ পরিমাণ বিয়োগ করলাম, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের একটা কোণ, তাই তো। সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ, মাইনাস cos এ। মাইনাস cos এ, ভেরি গুড। তাহলে আমরা এখানে cos পাই মাইনাস এর পরিবর্তে পাবো মাইনাস cos এ, তাহলে মাইনাস এর পাশে দিয়ে দিই, তাহলে মাইনাস cos অফ a। তাহলে এইবার আমরা একটা কাজ করি, মাইনাস 2bc cos এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে এটা হবে প্লাস 2bc cos অফ a কোণ, আর রাইট হ্যান্ড এই a স্কয়ারটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার, দেন cos a ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, cos a ইজ ইকুয়াল টু পাচ্ছি b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এটাই হচ্ছে আমাদের সেই কোসাইন সূত্র ছিল, এটা আমরা এখানে প্রুফ করলাম। সিমিলার ওয়েতে তুমি যদি cos b cos c ট্রাই করো, প্রমাণ অবশ্যই করতে পারবা। জাস্ট একটা ত্রিভুজ আঁকবা, ত্রিভুজের তোমরা এই প্রবলেমটা যেভাবে করলাম, তিনটা ভেক্টরের যোগফল ইজ ইকুয়াল টু কি হবে, ত্রিভুজের ক্ষেত্রে 0 হবে। তো এখান থেকে আমরা b প্লাস c কে এক পাশে রাখলাম আর a বাহুটাকে এক পাশে রাখলাম। কেন এটাকে এক পাশে রাখলাম, কারণ আমি a কোণের cos এর মান বের করতে চাচ্ছি, cos a বের করতে চাচ্ছি, cos a বের করতে চাইছিলাম, এই জন্য আমি a বাহুটাকে রাইট হ্যান্ড সাইডে মাইনাস আকারে নিয়ে গেছি। যদি তুমি cos b টা বের করতে চাইতা, তাহলে তুমি যেটা করতে a প্লাস c রাখতে এক পাশে আর মাইনাস b হিসাবে ওইটা লিখতাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি তুমি প্রমাণগুলো মিলাইতে পারবে। আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। ওকে, সো আমি নেক্সট প্রবলেম যাই। হ্যাঁ বলো, ডট গুণনের যেখানে করলাম একটু বুঝান তো ভাইয়া। কোনটা কোনটা ডট গুণনের কোনটা, এই যে মধ্যবর্তী কোণ। না b প্লাস c ডট b প্লাস c আসতো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বি প্লাস সি এর সাথে বি প্লাস সি কিভাবে আসতো, তাই তো। এইটা আচ্ছা আচ্ছা, ওয়েট একটু দেখো। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমি যেটা করলাম এই পাশে মাইনাস উভয় পাশে আমি মাইনাস এ ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে মাইনাস এ করলাম, সরি রাইট হ্যান্ড সাইডে মাইনাস এ ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে মাইনাস এ ভেক্টরকে ডট প্রোডাক্ট করতে হবে না, তাহলে বি প্লাস সি এর সাথে মাইনাস এ ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করবো। কিন্তু আবার একটা জিনিস দেখো ভাইয়া, মাইনাস এ ভেক্টরের মান কিন্তু আবার বি প্লাস সি, তাহলে আমি এই পাশে মাইনাস এ ভেক্টরের পরিবর্তে বি প্লাস সি বসাই দিতে পারবো কিনা। ধরো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 5, আমি যদি উভয় পাশে স্কয়ার করি বা এক্স দিয়ে গুণ দিই, তাহলে কি পাবো, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 5 ইনটু এক্স, কিন্তু আবার এক্স এর মান তো 5, তাহলে তুমি বসাই দিতে পারবে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 25। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। যদি আমি বর্গ করে সমাধান করি কোনো সমস্যা হবে? হ্যাঁ, বর্গ করতে পারো, সমস্যা নেই, ম্যাটার করে না, বর্গ করতে পারো, বাট আমি ভেক্টরের মাধ্যমে দেখালাম আর কি, ভেক্টরের চক্কর। যাই হোক, আচ্ছা এরপরে আচ্ছা এবার উদাহরণে দুইটা প্রবলেম আছে, আমি প্রবলেম দুটোকে লাস্টে রাখছি, এই প্রবলেম দুটো আমি করাবো না, ঠিক আছে। এই প্রবলেম দুটো আমি করাবো না, কেন করাবো না, তুমি যদি প্রবলেম দুটো পড়ো তাহলে বুঝবা কেন করাবো না। প্রথম প্রবলেমটা বলতেছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের, এটা অনেক বিখ্যাত একটা প্রবলেম, তোমাদের 9-10 এর বইয়ের সম্ভবত এক্সাম্পলের মধ্যে ছিল, ঠিক আছে, এক্সাম্পলের মধ্যে ছিল। এখানে কি বলতে দেখো তো, এই বিসি একটা ত্রিভুজের কি বলছে, দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু ধরলাম ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ধরলাম ই, তাহলে এই দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কি বলছে, এই যে তৃতীয় বাহু মানে বিসি বাহু, এই বিসি বাহুর অর্ধেক, এটা ডিই হবে গিয়ে বিসি এর অর্ধেক, হাফ অফ বিসি, এবং কি বলছে অর্ধেক এবং সমান্তরাল, এবং ডিই আর বিসি হচ্ছে কি সমান্তরাল হবে, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। এবং এটা আমার বিশ্বাস ভেক্টর সবাই একটু হলো টাচ করছো, টোটালি কমপ্লিটলি না করলে কলেজে স্কুলে তো করাইছি টুকটাক। তো এই প্রবলেমটা 9-10 এর অনেক ফেমাস একটা প্রবলেম, যে একটা ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তৃতীয় বাহুর দৈর্ঘ্য অর্ধেক এবং তৃতীয় বাহু সমান্তরাল। সো এই প্রবলেমটা
প্রত্যেকটা বইয়ের উদাহরণে তোমরা পাবা, তোমরা এই প্রবলেম একটু দেখে নিও। আমি বরং তার সাথে সিমিলার কিছু প্রবলেম করাবো, এবং তার পরের প্রবলেমটা আমি করাবো না। পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা কি বলছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটাও তোমাদের 9 10 এর বইয়ের মধ্যে খুব এক্সপ্লিসিটলি বলা ছিল, দরকার হলে 9 10 এর বই আবার দেখবা, ঠিক আছে। অথবা আমি এখন রম্বসেরটা করাবো, রম্বসেরটা বুঝলেও হয়তো বা এটা নিজেরা ট্রাই করে করতে পারবা, আর না পারলে তো অবশ্যই আমি আছি, ঠিক আছে। তাহলে এই দুইটা প্রবলেম স্কিপ করতেছি, আমরা পরের প্রবলেমগুলো দেখি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা এটা বুঝি, এটা যদি বুঝতে পারি তাহলে আমরা সামান্তরিকের তো আশা করা যায় বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিভাবে প্রমাণটা আনা যায়। আচ্ছা কাজ করি, এটা 9 10 এর নিয়ম অনুযায়ী করবো না, একটু ডিফারেন্ট ভাবে করবো। যেহেতু আমরা ডট প্রোডাক্ট জানি, আমরা এই ভেক্টরটাকে আমরা 9 10 এর যে সামান্তরিকের যে প্রমাণটা ছিল, হ্যাঁ ওই প্রমাণটা কিন্তু আমরা কোনো ডট প্রোডাক্টকে ইউজ করি না, ওইটা কিন্তু অনেক কাহিনী করে সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে ওটা প্রমাণটা করছিলাম। বাট এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটাকে আমি ডট প্রোডাক্টের কনসেপ্ট দিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে। ডট প্রোডাক্টের ভ্যালু কি হবে, 90 ডিগ্রি হইলে 0 0 ডট, দুইটা জিনিসের ডট প্রোডাক্ট 0 হইলে কি হয়, ওই দুইটা ভেক্টর হচ্ছে লম্ব হয়, তাই তো। আর তখন হচ্ছে আমরা বুঝাইতে পারবো যে কি না এখানে কর্ণ ভেক্টর গুলাকে যদি আমরা ডট প্রোডাক্ট যদি 0 দেখাইতে পারি, তখন আমরা বলতে পারবো যে না এই কর্ণ দুইটা হচ্ছে লম্ব একজনের সাথে আরেকজন। তো যাই হোক, আমরা আগে গ্রাফটা আঁকি, তারপরে দেখাচ্ছি কিভাবে প্রবলেমটা করতে হবে। এটা কোঅর্ডিনেট সিস্টেম বানাই নিলাম, কোঅর্ডিনেট সিস্টেম বানাই নিলাম আমার সুবিধার্থে। আচ্ছা এবার ধরো এইখানে হচ্ছে কি আমার এ বিন্দু, রম্বস, রম্বস মানে প্রত্যেকটা বাহু সমান হবে, রম্বস মানে কি প্রত্যেকটা বাহু সমান হবে। আচ্ছা তাহলে এটাকে ধরে নাও একটা রম্বস, ও এ বি সি, এটাকে একটা রম্বস ধরো। এই একটা হচ্ছে এই হচ্ছে তার একটা কর্ণ, এই হচ্ছে তার আরেকটা কর্ণ, তারা ধরলাম পি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাকে দেখাইতে হবে যে প্রথমে দেখাইতে হবে কি, প্রথমে দেখাইতে হবে দেখো তো ওপি, এই পি বিন্দুটা হচ্ছে এই কর্ণগুলো সমদ্বিখণ্ডক, মানে হচ্ছে ওপি আর হচ্ছে পিবি সমান, এবং এপি আর এসি হচ্ছে সমান। এটা দেখাইতে হবে যে এপির যে দৈর্ঘ্য এসি, সরি এপি আর এসি বলতেছি কেন, সরি এপি আর পিসি, এপি এটা সমান দেখাইতে হবে, এপি দৈর্ঘ্য আর পিসি দৈর্ঘ্য সমান, তার মানে পি বিন্দুর হচ্ছে তাদের মধ্যবিন্দু। আবার দেখাইতে হবে পি বিন্দুর হচ্ছে ওপি দৈর্ঘ্য আর পিবি দৈর্ঘ্য হচ্ছে সমান, তার মানে হচ্ছে পি বিন্দুটা এই যে ওবি এর মধ্যবিন্দু। এটা দেখাইলে প্রমাণিত হবে যে কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। এরপরে যদি আমি দেখাইতে পারি যে এসি কর্ণ আর হচ্ছে গিয়ে ওবি কর্ণ এদের মাঝখানে একটা সমকোণ আছে, মানে তাদের ডট গুণন 0, এটা যদি দেখাইতে পারি তাহলে এটাও প্রমাণ হয়ে যাবে যে কর্ণদ্বয় হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এই দুইটা ধাপে হচ্ছে জিনিসটা প্রমাণ করা হবে। ওকে আচ্ছা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে যে ও এ, আচ্ছা দেখো তো আমি ও এ ভেক্টরটাকে নাম দিলাম স্মল এ। আচ্ছা বলো তো ও এ ভেক্টর যদি স্মল এ হয় তাহলে সিবি ভেক্টরটাকে আমি কি বলতে পারবো, স্মল এ বলতে পারবো। কেন বলতে পারবো, দুইটা ভেক্টরকে তখনই সমান বলা যায় যখন দুইটা ভেক্টর মান সমান হয় এবং তাদের দিক সমান হয়। দেখো আমরা জানি রম্বসের হচ্ছে বিপরীত বাহুগুলা শুধুমাত্র সমান্তরালই না, তাদের কিন্তু বিপরীত বাহুগুলোর মানও সমান হয়। তার মানে আমার সিবি ভেক্টরটার মানও সমান, আবার ও এ ভেক্টরের মানও সমান, তাহলে দৈর্ঘ্য সমান হইলো। এবার আবার দেখো সিবি ভেক্টরের যে ডিরেকশন ও এ ভেক্টরের ডিরেকশন সেম, এই জন্য আমরা বলতে পারবো ও এ ভেক্টরটাকে যদি আমরা এ দ্বারা সূচিত করি, সিবি ভেক্টরটাকে এ দ্বারা সূচিত করতে হবে। এবি ভেক্টরটাকে যদি আমরা বি দ্বারা সূচিত করি, তাহলে ওসি ভেক্টরটাকেও আমরা বি দ্বারা সূচিত করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার দেখি একটা কাজ করি, এইবার বলো দেখি ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি থেকে যদি তুমি রিজিয়নটা মার্ক করি ও এ বি, বলো তো ত্রিভুজ ও এ বির মধ্যে যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ভেক্টরে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি ত্রিভুজ ও এ বির মধ্যে, তাহলে কি লিখতে পারবো, ত্রিভুজ ও এ বি, OA plus AB is equals to OB.
এক্স্যাক্টলি, তাহলে ও বি ইজ ইকুয়াল টু লিখতে পারবো ও এ প্লাস এ বি। তো এটা ও এ প্লাস এ বি না লিখে আমরা স্মল এ প্লাস স্মল বি লিখলাম। আমি স্মল এ প্লাস স্মল বি লিখলাম, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু, বাই দ্য ওয়ে এখানে একটা সরি একটা মিস্টেক হয়েছে, একটা ভুল হয়েছে। আমি হচ্ছে স্মল এ হচ্ছে কি এ এর অবস্থান ভেক্টর ধরছি। এই বিন্দুটা আছে না, এই বিন্দুটার অবস্থান ভেক্টর, মানে এই বিন্দুটার অবস্থান ভেক্টরকে আমি স্মল এ বলছিলাম, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কি আমি অবস্থান ভেক্টরকে চুজ করছিলাম, ঠিক আছে। এখন আমার ওবি ভেক্টরটা কত আসলো, ও এ প্লাস, তাহলে ও যদি মূল বিন্দু তাহলে ও এ সরি 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 কি বলতেছি, এর অবস্থান ভেক্টর তাহলে এ হবে, দাঁড়াও আমি বলতেছি। দেখো ও এ ভেক্টরটাকে আমি এ বলছিলাম, ঠিক আছে। ও এ ভেক্টরটাকে এ বলছিলাম। এখন ও এ ভেক্টরটা যদি এ হয়, তাহলে তুমি বলো তো এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু স্মল এ হবে। এ বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু স্মল এ হবে। এই জিনিসটা কিভাবে তুমি বুঝবা? কারণ আমরা অবস্থান ভেক্টর কিভাবে বের করি, ধরো এটা হচ্ছে কি আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। ধরে নিলাম এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কত, ধরলাম এটা হচ্ছে 1 2, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো 2 আর 3। তাহলে আমি এ বি ভেক্টরটা পাই কিভাবে? এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এর অবস্থান ভেক্টর থেকে এ এর অবস্থান ভেক্টর বিয়োগ করি, তাই তো। 2 থেকে 1 বিয়োগ যাবে আর 3 থেকে 2 বিয়োগ যাবে। অবস্থান ভেক্টর জানা থাকলে আমি ভেক্টরটা পাই না। আচ্ছা, তো আমরা এখানে উল্টা কাজটা করলাম। উল্টা কাজটা কিভাবে করলাম? আমরা এখানে ভেক্টর জানি, আমরা ও এ ভেক্টরটাকে আমি এ বলছি, ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে ও এ ভেক্টর যদি এ হয় তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি বলতেছি এ। কিভাবে এ? কারণ ও হচ্ছে কি আমরা মূল বিন্দু, যেটা হচ্ছে 0 0। তার মানে 0 0 0 0 যদি হয় তার মানে মূল বিন্দু, তাহলে আমার এ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে মূল বিন্দুর অবস্থান ভেক্টরকে বিয়োগ করলে আমি পাবো ও এ ভেক্টর। তাহলে ও এ ভেক্টর পাওয়ার জন্য কি করতে হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টরকে বিয়োগ দিতে হবে। তো এখন ও বিন্দুর অবস্থান ভেক্টর তো 0, তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ দেওয়া যে কথা আর না দেওয়া একই কথা। তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টর বাদ দাও। তার মানে যেটাই হচ্ছে তোমার ও এ ভেক্টর সেটাই হচ্ছে তোমার এ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আর ও এ ভেক্টরটা তাহলে সিমিলার হয়ে গেল, ঠিক আছে। এটা একটু জানা রাখলাম। তো সিমিলারলি বলো তো দেখি সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? সি সি হবে। হবে। না, সি বিন্দুর অবস্থান ভেক্টর বি হবে, বি। ভালোভাবে খেয়াল করে দেখো, এই যে বি, এই যে ও সি হচ্ছে গিয়ে বি ভেক্টর, বুঝছো? ও সি হচ্ছে গিয়ে বি ভেক্টর। তাহলে এইটা হচ্ছে গিয়ে ভেক্টরটা হচ্ছে গিয়ে বি ভেক্টর। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? বি হবে, কারণ যেহেতু এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক না। এটার অবস্থান ভেক্টর যদি বি হয় তখনই কেবলমাত্র ওসি ভেক্টরটার এয়া হচ্ছে বি হয়। ওসি ভেক্টরটা আমি কিভাবে লিখবো? ওসি ভেক্টরটা লিখবো সি এর অবস্থান ভেক্টর মাইনাস ও এর অবস্থান ভেক্টর। তো ও এর অবস্থান ভেক্টর তো 0, ও এর অবস্থান ভেক্টর লেখা আর না লেখা একই কথা। তো এবার আমরা তাহলে সি এর অবস্থান ভেক্টর কত পাবো? আবার আমরা ওসি ভেক্টরটা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে বি, তার মানে সি এর অবস্থান ভেক্টর হবে স্মল বি। বুঝতে পারছো? তাহলে সি এর অবস্থান ভেক্টর হবে স্মল বি আর ওসি ভেক্টরটাও হচ্ছে স্মল বি। আচ্ছা, কেন আমি অবস্থান ভেক্টর বের করলাম? অবস্থান ভেক্টর বের করলাম আমি এখানে একটু কাজ করবো, এখানে আমি একটু স্থানাঙ্ক জ্যামিতির সাহায্য নিব। অবস্থান ভেক্টর জানা থাকলে আমরা একটা কাজ করতে পারবো, একটু হেল্প হবে আমাদের, ওই কারণে আমি অবস্থান ভেক্টরের সাহায্যটা নিলাম। আচ্ছা, সো এবার দেখো, এবার আমি এ বিন্দুর অবস্থান ভেক্টর জানি স্মল এ, সি বিন্দুর অবস্থান ভেক্টর জানি স্মল সি। একটু দাঁড়াও, চার্জ শেষ হয়ে গেল, চার্জ করছি। একটু দাঁড়াও। হ্যাঁ, এটা বলতো দেখি কাজ করে কিনা। হ্যাঁ হ্যাঁ, কাজ করতে প্রবলেম। একটু ওয়েট করো, যে চার্জ কম থাকার কারণে ডিস্টার্ব করতেছি কিনা।
আমাদের ক্লাস নিব কেন? আচ্ছা একটু 2 মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ? একটু দেখি আমি ঠিক করতে পারি কিনা। কলমটাই নষ্ট হয়ে গেল নাকি? আচ্ছা তোমরা একটু মুখে মুখে একটা জিনিস দেখো। আহ, ভাইয়া, হ্যাঁ বলো। যদি আমরা ওপি ভেক্টরকে এ ধরি, আবার আপনার পিভি ভেক্টরকে বি ধরি, তারপর যদি আবার এবি ভেক্টরকে ধরি এ ধরি, তারপর পিসি ভেক্টর যদি সি ধরি, এইভাবে তো প্রমাণ করা যায়। আমার যতদূর মনে পড়ে 9 10 এইভাবে প্রমাণ করছিলাম। হ্যাঁ 9 10 তোমরা এই প্রবলেমটা আমার 9 10 ছিল, তো 9 10 আমি যা ডিফারেন্ট ভাবে দেখাইতেছি। তো 9 10 যেভাবে প্রমাণ করছো না, তোমরা চাইলে ওইভাবে এই প্রবলেমটা প্রমাণ করতে পারবে। এটা সমস্যা না, কারণ এখানে যে রম্বসের প্রবলেমটা আছে না, এটা তোমরা 9 10 নিয়মে অ্যাবসলিউটলি করতে পারবে। তো তোমরা চাইলে 9 10 নিয়মে এই জিনিসটা করে দিতে পারবে। 9 10 বই তো এখনো আছে, তোমাদের কাছে অবশ্যই থাকার কথা। 9 10 বই না থাকলে 9 10 বই যেভাবে শিখছো ওইভাবে ওই প্রবলেমটা সলভ করতে পারবে। বাট এটাকে ডট গুণন দিয়ে দেখানো যায় কিনা একটু দেখতেছিলাম, কারণ ডট গুণন দিয়ে আমি শিখছি আর কি, আমার এটা জানা আছে ডট গুণনের মাধ্যমে। তো একটু দেখতেছিলাম যে ডট গুণন দিয়ে নতুন একটা কিছু দেখানো যায় কিনা। বাট এখন তো বুঝলাম না আমার আজকে কি প্রবলেম হলো। তো আমরা একটু 2 মিনিট ওয়েট করি, ওকে? তারপর দেখতেছি কি করা যায়। আচ্ছা দেখি। ও আল্লাহ, বাজাইছে, কাজ তো করতেছে না। আচ্ছা দেখো দেখো, এই প্রবলেমটা একটু দ্রুত করার চেষ্টা করি। দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আমি এ পাইলাম, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর বি পাইলাম। এটা নিয়ে কিন্তু কারো কোনো কনফিউশন থাকার কথা না। তাই এখন আমাকে বলো। আহা, আবারও সমস্যা। ধুর। আচ্ছা আমাকে একটু বলো দেখি এসি, হ্যাঁ, এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হবে বলো তো? এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হবে বলো তো? হাফ এ এ প্লাস প্লাস, এক্স্যাক্টলি এ প্লাস বি বাই 2। আচ্ছা এবার আমার প্রমাণটা কাহিনী শেষ, প্রমাণ শেষ। আচ্ছা এখন আমাকে একটু বলো তো, এই ওবি ভেক্টরটা কত? ওবি ভেক্টরটা আমরা কত জানি পাইছি দেখো তো ভাই, এ প্লাস বি পাইছি না ওবি ভেক্টরটা? আচ্ছা ওবি ভেক্টর যদি এ প্লাস বি পাই, সিমিলার কনসেপ্ট তুমি একটু বলো তো, এটা তো মূল বিন্দু, তাহলে এই ওবি ভেক্টরটা যদি হয় এ প্লাস বি, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? এ প্লাস বি, তাই না? ওবি ভেক্টরটা এ প্লাস বি, আর একটা তো মূল বিন্দু, তাহলে এটা যদি ভেক্টর হয় তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু এ প্লাস বি হবে, নাহলে কিন্তু হিসাব মিলবে না। আচ্ছা এবার যদি বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ প্লাস বি হয়, তাহলে বলো তো ও বি এর মধ্যবিন্দু কত আসবে? ও বি এর মধ্যবিন্দু আসবে ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 প্লাস ও বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 0, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ প্লাস বি। তাহলে 0 প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা হবে ও বি যে ভেক্টরটা আছে তার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে 0 প্লাস এ প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু আসবে এ প্লাস বি বাই 2। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করতে পারছো, আমরা কিন্তু একটা জিনিস প্রমাণ করে ফেলছি। আমরা যেটা প্রমাণ করে ফেললাম সেটা হচ্ছে এ বিন্দু আর সি বিন্দুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ প্লাস বি বাই 2, আবার ও বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ প্লাস বি বাই 2। আচ্ছা এটা কিভাবে পসিবল যে দুইটারই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সেম আসতেছে? তার মানে আসলে আমরা কি প্রমাণ করে ফেললাম? এ আর সি বিন্দুর মধ্যবিন্দু যা আসতেছে, ও আর বি বিন্দুর মধ্যবিন্দু তাই আসতেছে। তার মানে, তার মানে বলতো কি হয়ে গেল, কি প্রমাণিত হইলো? তার মানে প্রমাণিত হইলো ও বি এবং এসি এর মধ্যবিন্দু আসলে একটাই। ঠিক আছে, এটা এদের দুইজনের মধ্যবিন্দু একটাই। তাহলে এদের দুইজনের মধ্যবিন্দু যদি একটাই হয়, তার মানে এটাই প্রমাণ হয়ে গেল না যে তারা পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে? তোমরা বুঝতে পারছো? তোমরা কি লজিকটা ধরতে পারছো?
যে এসি এর এ বিন্দু আর সি বিন্দুর মধ্যবিন্দু আমি বের করছি, আমি জানি না সেই মধ্যবিন্দুটা পি কিনা। তো পরে যেটা দেখলাম, এ বিন্দু আর সি বিন্দুর, এ বিন্দুর অবস্থান ভেক্টর আর সি বিন্দুর অবস্থান ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যা আসছে, ও বিন্দু আর বি বিন্দুর অবস্থান ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর তাই আসছে। তবে তাদের দুইজনের অবস্থান, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সেম। তার মানে তারা দুইজন বেসিক্যালি একই বিন্দুতে ছেদ করে গেছে, তাদের দুইজনেরই মধ্যবিন্দু একই জায়গায়। তার মানে হচ্ছে কি তারা সমান দুই ভাগে ভাগ হয়েছে, তারা সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এরা তো ছিল কর্ণ, তার মানে হচ্ছে তাদের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। প্রথম পার্টের প্রমাণ শেষ। এখন সেকেন্ড পার্ট হচ্ছে দুইটা কর্ণ নিব, দুইটা কর্ণ নিয়ে দেখাই দিব যে এদের ডট গুণন ইকুয়াল টু 0। আমরা জানি ডট গুণন যখন 0 হয় তখন তারা পরস্পর লম্ব হয়। ডট গুণন 0 হওয়ার জন্য cos 90 ডিগ্রি হওয়া লাগে, তার মানে হচ্ছে ওই ভেক্টর দুইটাকে লম্ব হওয়া লাগবে। ওকে, তাহলে এখন বলো তো আমরা কোন দুইটা ভেক্টরের ডট গুণন নিব? দেখো তো, একটা কর্ণ হচ্ছে ওবি কর্ণ আর একটা কর্ণ হচ্ছে এসি কর্ণ। ওকে, তাহলে আমরা ওবি ডট এসি, ওবি ভেক্টর ডট এসি ভেক্টর। 9-10 এর নিয়মের বাইরে একটা নিয়ম দেখাচ্ছি, কারণ এই নিয়মটা আমার কাছে মনে হয় তোমাদের সাথে বেশি রিলেভেন্ট। ওকে, 9-10 এর নিয়মটা কাইন্ড অফ অনেক বেশি কাহিনী করা লাগে। এখানে তো তোমরা ডট গুণন দিয়ে করতে পারতেছো, আমার কাছে মনে হয় এটা সহজ, আমার কাছে মনে হয় পার্সোনাল অপিনিয়ন। তো তোমাদের যদি ভালো মনে হয় 9-10 এরটা, 9-10 এর বই থেকে ওইটা ফলো করতে পারবা। আচ্ছা, এখন দেখো তো ওবি ভেক্টরটাকে তুমি কি বলতে পারবা? ওবি ভেক্টরটাকে কি বলার সুযোগ আছে ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর? সুযোগ আছে। দেখো তো ওবি ভেক্টরটাকে ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর বলার সুযোগ আছে। আচ্ছা, তারপরে বলো তো এসি ভেক্টরটাকে কি বলা যায়? এসি ভেক্টরটাকে কি বলা যায়? দেখো তো এসি ভেক্টরকে OA plus OB না 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 OA minus OC, তাই ও এ মাইনাস ওসি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এসি ভেক্টরের ডিরেকশনটা তো তুমি দেখতেছো তাই না? একটু সবগুলো মুছি, একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, আমাকে বলো তো এইটা যদি ও থেকে এ এর দিকে যদি এ ভেক্টর হয়, তাহলে এ থেকে ও এর দিকে কোন ভেক্টরটা থাকবে? মাইনাস এ ভেক্টর থাকবে না? মাইনাস এ না, এটা হচ্ছে মাইনাস এ, আর এটা হচ্ছে কি বি, আর এইটা হচ্ছে কি আমার এসি। এসি হচ্ছে এই ডিরেকশনে, ঠিক আছে? তাহলে এসি লেখা যে কথা, মাইনাস এ এর সাথে বি যোগ করা একই কথা, তাই তো? তাহলে আমি মাইনাস এর সাথে বি যোগ করা মানে হচ্ছে এও প্লাস ওসি ইজ ইকুয়াল টু এসি। এও প্লাস ওসি ইজ ইকুয়াল টু এসি। দেখো তো মিলছে কিনা? এও প্লাস ওসি, এটা মাইনাস, তো এও প্লাস ওসি ইজ ইকুয়াল টু এসি। ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে তো নাকি? তাহলে এবার বলো তো ও এ ইজ ইকুয়াল টু কি? দেখো তো ও এ ইজ ইকুয়াল টু ছিল স্মল এ। ও থেকে এ ডিরেকশনে যাইলে আমরা সেটাকে বলি হচ্ছে স্মল এ। ও থেকে এই ডিরেকশনে বলি আমরা স্মল এ যোগ এ বি। দেখো তো এ থেকে বি তে গেলে আমরা সেটাকে বলি স্মল বি যোগ বি। এবার দেখো এও ইজ ইকুয়াল টু কি? এ থেকে ও বিন্দুতে আসলে ও থেকে এ তে গেলে যদি স্মল এ বলি, এ থেকে ও তে আসলে আমরা বলবো মাইনাস এ, তাই না? ডিরেকশন ম্যাটার্স, তো মাইনাস এ প্লাস। এবার ওসি, দেখো ও থেকে সি ডিরেকশনে গেলে আমরা সেটাকে বলি স্মল বি, বসাই দিলাম স্মল বি। আচ্ছা, এবার যদি তুমি দেখো তো এটা কি আছে, একটা ফর্মুলা পড়ে গেছে না? বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, বি প্লাস এ ডট বি মাইনাস এ, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। হ্যাঁ, তো বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ কে তুমি কি বলতে পারো? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বলতে পারো না? বি স্কোয়ার মাইনাস এ, তো তুমি এটা ডট গুণন করলে এটাই পাবা, বেসিক্যালি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবা, তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বলতে পারি। তো এখন তুমি কি আমাকে বলতে পারবা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, তুমি কেন 0 বসাইতে পারবা? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কোন লজিকে তুমি আমাকে 0 বসাইতে পারবা? আমি এটা বললাম এটার মান হচ্ছে 0 হবে, বাট এটা লজিকটা কি বলতে পারবা? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেন 0 হবে এই সিনারিওর জন্য? এনিওয়ান? কেউ পারবা না? চিন্তা করে দেখো। কারণ এদের দিক বিপরীত। দিক বিপরীত না, দেখো ব্যাপারটা এইটা যে এটা একটা রম্বস, আর রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়। তার মানে বি হচ্ছে যে ভেক্টরটা, না এটা একটা রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়। তার মানে এইখানে বি ভেক্টরটা দিয়ে যেই বাহুটা বুঝাচ্ছিল সেই বাহুর দৈর্ঘ্য যা হবে, এ ভেক্টর দিয়ে যে বাহু বুঝাচ্ছিল তার দৈর্ঘ্যও কিন্তু তাই হবে। তার মানে দুইটা সমান দৈর্ঘ্যের দুইটা ভেক্টরের যদি তুমি মানের স্কোয়ার করে বিয়োগ করো,
তাহলে তুমি জিরোই পাবা। বুঝা গেছে? তার মানে তুমি বি ভেক্টরের মানও হচ্ছে যা হবে এ ভেক্টরের মানও কিন্তু তাই হবে। দিক ভিন্ন হইতে পারে বাট তাদের মান কিন্তু সেম হবে, কারণ এটা হচ্ছে রম্বস আর রম্বসের প্রত্যেকটা বাহু সমান থাকে। তো আশা করি তোমরা লজিকটা ধরতে পারছো। তাহলে এই লজিকে আমি বলতে পারি যে এই এই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে ওবি আর এসি এর ডট গুণন হচ্ছে 0 আসছে, তার মানে হচ্ছে ওবি ভেক্টরটা হচ্ছে এসি ভেক্টরের সাথে লম্ব, আর ওবি ভেক্টর এসি ভেক্টরের সাথে যদি লম্ব হয় তার মানে কি এই কর্ণ হচ্ছে একটা কর্ণ হচ্ছে আরেকটা কর্ণের সাথে লম্ব বা সমকোণ তৈরি করছে। তার মানে হচ্ছে প্রথমে প্রমাণ করলাম যে তাদের অবস্থান ভেক্টরের সাহায্যে প্রমাণ করলাম যে এই পি বিন্দুটা হচ্ছে তাদের মধ্যবিন্দু, অর্থাৎ তারা হচ্ছে পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করছে। তারপরে আমি তাদের ডট গুণন ইকুয়াল টু 0 দেখানোর মাধ্যমে প্রমাণ করলাম যে এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করছে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আজকে আমি শেষ একটা প্রবলেম দেখাই। তো এটা হচ্ছে লাস্ট প্রবলেম, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটাই দেখাবো। বাকি আর দেখাবো না। যদি কখনো এতে লাগে যে টেস্ট পেপার সলভিং এ যদি কখনো লাগে বা তোমাদের কোনো সমস্যা ফেস করো তাহলে অবশ্যই নক। তো যতটুকু ভেক্টরের কনসেপ্ট হয়েছে এই কনসেপ্ট দিয়ে মনে হয় পারবা, বাকিগুলো পারবা। আচ্ছা, তো এবার আমরা পরের প্রবলেমটা দেখি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, একটা বৃত্ত আঁকি দেখি। অর্ধবৃত্ত থেকে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এই হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসকে কনসিডার করে যে কোণটা হয়, এটা কি হইলো? ঠিক আছে, এই কোণটাকে দেখাইতে হবে আমার সমকোণ, এই কোণটাকে 90 ডিগ্রি দেখাইতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটা দেখাইতে হবে। ওকে, এটা ভেক্টরের মাধ্যমে করবো। এইটার প্রমাণও কিন্তু তোমরা 9 10 এ করছো, বাট এটা আমি আজকে করবো আমরা ভেক্টরের মাধ্যমে। ওকে, তাহলে এটাকে আমি প্রথমে নাম দিলাম ও থেকে এই দিকে একটা ভেক্টর নিলাম, এটাকে আমি কেন্দ্র হচ্ছে ও, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম হচ্ছে বি। ঠিক আছে, এবার হচ্ছে এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম হচ্ছে কি সি। আচ্ছা, তো এইবার বলো তো ও থেকে এ ডিরেকশনটাকে যদি আমি স্মল এ দিয়ে সূচিত করি তাহলে ও থেকে বি এর ডিরেকশনটাকে আমি কি দিয়ে সূচিত করব বলো তো? বলতে পারবা কেউ? ও থেকে বি এর ডিরেকশনটাকে কি দিয়ে সূচিত করতে হবে? মাইনাস এ না? মাইনাস মাইনাস এ, কারণ ও হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, আর বৃত্তের কেন্দ্র থেকে ও এর দৈর্ঘ্য যা হবে ও বি এর দৈর্ঘ্য তা হবে। তার মানে এটা যদি এ এর মান হয় এটাও এ এর মান হবে, বাট ডিরেকশন যেহেতু ভিন্ন তাই আমি মাইনাস এ দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার ও থেকে সি এর ডিরেকশনটাকে আমি স্মল বি দিয়ে প্রকাশ করতেছি, স্মল বি দিয়ে। মোটামুটি আমার প্রমাণ আনার জন্য এটাই যথেষ্ট। আমাকে দেখাইতে হবে কি এই এটা লম্ব। তো লম্ব দেখানোর জন্য আমি যেটা করব সিম্পলি এসি ভেক্টর আর হচ্ছে গিয়ে সিবি কোনটা, ওকে আমি দেখাচ্ছি সিরিয়ালি। দুইটা ভেক্টরের ডট গুণন ইকুয়াল টু 90 ডিগ্রি দেখাই দিব, 0 দেখাই দিব, শেষ। আচ্ছা, ও এ ও সি এগুলাকে চুজ করলাম। এবার আমরা একটা কাজ করি, এসি ভেক্টরটার মান এসি ভেক্টর, আচ্ছা এটাকে এই দিকে দিই। আচ্ছা এবার বলো তো ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো এই চিত্র থেকে? ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যাবে ও এ ভেক্টর যোগ এসি ভেক্টর, ও এ ভেক্টর যোগ এসি ভেক্টর, ও এ যোগ এসি, ও এ যোগ এসি ইজ ইকুয়াল টু লেখা যাবে ওসি। ওসি মান জানি আমরা বি, ও এর মান জানি আমরা স্মল এ যোগ এসি। তাহলে এখন আমরা এসির মানটা কত পাচ্ছি? তাহলে এসির মান ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি, এসি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে বি মাইনাস এ। এই যে এসিটা বের করলাম না, এখন আমরা সিবিটাও বের করব। এভাবে দুইটা বের করলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেখাই দিব। ঠিক আছে, এসি পাইলাম এখানে। আচ্ছা এইবার আসো এসি ইজ ইকুয়াল টু বি মাইনাস। আচ্ছা এবার আমরা বিসিটা বের করব, তোমরা বিসিও বের করতে পারবা আমার বিশ্বাস। তাহলে দেখো তো এইটা এই ডিরেকশনটা দিয়ে দিই, তাহলে এবার বলো তো বিসি। তাহলে আমরা আসতেছে হচ্ছে ওবি, ওবি যোগ বিসি, ওবি যোগ বিসি ইজ ইকুয়াল টু আসতেছে দেখো তো ওসি, তাই না? ওবির মান কত? ওবির মান হচ্ছে কি মাইনাস এ, বিসির মান আমরা বের করব। দেন ওসি মান কত? ওসি মান হচ্ছে বি। তাহলে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এ প্লাস বি, আর এসি ভেক্টর ইজ ইকুয়াল টু পাচ্ছি বি মাইনাস এ। তো এটা তো বুঝতেই পারতেছো আগের একটু আগে যে প্রবলেমটা করেছি সিমিলার প্রবলেম মতো। এখন আমরা দেখি এসি ভেক্টর আর বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, এসি ভেক্টর ডট বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কত আসবে? তার মানে আমরা আসবে এসি ভেক্টরের মান অর্থাৎ বি মাইনাস এ ডট
এ প্লাস বি বা বি প্লাস এ। তার মানে এখান থেকে তুমি কত পাবা? আমি ডট গুণন করে দেখাইলেও যা হবে, বা ডট গুণন ছাড়া, আগের বার ডট গুণন ছাড়া দেখাইতাম, তো এবার ডট গুণন দিয়ে দেখাই। প্রথমে এই যে বি বি এর সাথে ডট গুণন হবে, তাহলে বি ডট এ, বি বি এর সাথে ডট গুণন হবে যোগ বি স্কয়ার, মাইনাস এ প্লাস এর সাথে ডট গুণন হবে, তাহলে এটা হবে মাইনাস এ স্কয়ার, মাইনাস এ প্লাস বি এর সাথে ডট গুণন হবে, তাহলে হবে মাইনাস এ ডট বি। এখন দেখো বি ডট এ আর এ ডট বি ডট এ একটা আছে, এখানে একটা আছে মাইনাস বি ডট এ, তাহলে বিয়োগ করে দিলাম, তো সব মিলে থাকতেছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ওকে, আচ্ছা এখন এখন আমাকে কে বলতে পারবা, ঠিক আছে, কে আমাকে বলতে পারবা যে এইখানে আমি জিরো বসাই দিলাম কোন লজিকে? কে বলতে পারবা? দেখি দেখি এটা দেখি তোমরা আসলে ঠিক কতটুকু ধরতে পারতেছো। কে বলতে পারবা বি স্কয়ার মাইনাস এ স্কয়ার কেন জিরো? আগের বার কিন্তু লজিক ছিল হচ্ছে কি রম্বস, তাই হচ্ছে যে কি বি আর এ সমান, দৈর্ঘ্যের দিকে সমান। তাহলে এখন ঠিক কোন লজিকে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার কে জিরো বলতেছি, অর্থাৎ বি আর এ কিভাবে সমান? ভাইয়া কারণ এরা পরস্পর লম্ব। লম্ব না, এরা দৈর্ঘ্য সমান কিভাবে? কেউ বলতে পারবা? একই বৃত্তের ব্যাসার্ধ। এক্স্যাক্টলি, ভেরি গুড। একই বৃত্তের ব্যাসার্ধ। একটা জিনিস খেয়াল করো, এটা তো বৃত্ত, তো এটা তো ও হচ্ছে কেন্দ্র, তাহলে ও থেকে এর ডিসটেন্স হচ্ছে এ, আবার ও থেকে বি এর ডিসটেন্স, বি ভেক্টরটা হচ্ছে গিয়া সি ভেক্টরটা হচ্ছে বি, দুইটাই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তাহলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার যেগুলো আমি জিরো বলতে পারি। তাহলে এখন একটা জিনিস বলো তো, এসি আর বিসি ইজ ইকুয়াল ডট গুণন কত পাইছি? এসি ভেক্টর আর বিসি ভেক্টর ডট গুণন পাইছি হচ্ছে কি আমি জিরো। এটা ডট গুণন জিরো পাওয়ার মিনিং কি? এসি আর বিসি হচ্ছে পরস্পর লম্ব। আবার এসি আর বিসি পরস্পর লম্ব হওয়া মানে কি? তাদের এই মাঝখানের কোণটা 90 ডিগ্রি না? তাদের এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি, সব দিকে 90 ডিগ্রি না? তাদের মাঝখানে 90 ডিগ্রি মানে কি? এই কোণটা 90 ডিগ্রি মানেই কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ। এই যখন একটা বৃত্ত হয়, এই বৃত্তের এই যে ব্যাসার্ধ এলো ব্যাস, এই ব্যাসকে নিয়ে এই অর্ধেক বৃত্তটাকে জুড়ে যে কোণটা থাকে সেই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তারপরে আমি দেখাই দিলাম এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি। এটা তোমাদের 90 এর একটা বিখ্যাত উপপাদ্য ছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, যেটা তোমরা অন্যভাবে করতে পারো, বাট এখানে আমরা ভেক্টরের মাধ্যমে জিনিসটা প্রমাণ দেখলাম, ঠিক আছে? তো এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। আর ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু, এই একটা প্রবলেমও তোমাদের আছে এখনো। তো এই প্রবলেমটা কি করবো? এটা কি করবো এখন, নাকি তোমরা বাসায় ট্রাই করবো নিজেরা? এটা কি করে দিব, না নিজেরা বাসায় ট্রাই করবা? করে দেন ভাইয়া। ঠিক আছে, তাহলে করে দিতেছি। আচ্ছা, তাহলে আমার ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু, আচ্ছা তাহলে এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, ত্রিভুজ আঁকি। যেহেতু ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু বলছে, তাহলে ত্রিভুজ আঁকি। আচ্ছা, সো এ বি সি। এখন মধ্যমা, তাহলে তো তিনটা মধ্যমা আঁকি। বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। এইখানে হচ্ছে কি তার মধ্যমা, এখানে মধ্যমা। এই হচ্ছে গিয়ে তার মধ্যমা গুলাকে যোগ করলাম। কি প্রমাণ করতে বলছে? ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু, মানে এই প্রত্যেকটা মধ্যমা একটা মাত্র বিন্দুতে ছেদ করবে। এমন হবে না যে এই মধ্যমা যে বিন্দুতে ছেদ করছে আর একটা মধ্যমা ছেদ করছে তার অন্য একটা বিন্দুতে, না এমন হবে না। তিনটা মধ্যমাই একই বিন্দুতে ছেদ করবে, যেটাকে আমরা বলতাম হলো ভর কেন্দ্র। তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা ভর কেন্দ্র বলতাম। তাহলে এখন আমাকে দেখাইতে হবে যে ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু। একটা কাজ করি, এ বি সি এর অবস্থান ভেক্টরটা ডিফাইন করি আগে। এ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল সি। এ বি সি এভাবে ডিফাইন করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমাদের কনসেপ্ট কি বলে? ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে বলো তো ভাইয়া? ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ডি হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু। ডি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কত হবে? হাফ বি প্লাস সি। হ্যাঁ, বি প্লাস সি ডিভাইডেড বাই 2 বা হাফ বি প্লাস সি। সিমিলারলি ই বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু এখন আমরা পারবো। ই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, এটা হচ্ছে
সি, আর যেহেতু ই বিন্দুটা হচ্ছে এ আর সি এর মধ্যবিন্দু, যেহেতু মধ্যমা ত্রয় কথা বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড বাই 2। এরপরে যদি আমরা আবার এফ বিন্দুর কথা চিন্তা করি, এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত? এফ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কত আসতেছে? এফ বিন্দুর অবস্থান ভেক্টর এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এ প্লাস বি ডিভাইডেড বাই 2। আচ্ছা, প্রমাণ অলমোস্ট ডান। প্রমাণ কিভাবে শেষ এবার একটা জিনিস খেয়াল করো। প্রথমে আমি একটা কাজ করব, আমি এখন ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত জানি? ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে দেখো বি প্লাস সি বাই 2। এখন আমি যেটা করব, এই যে আমরা কি জানি, মধ্যমা ত্রয় পরস্পরকে কোন বিন্দুতে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে বলো তো? 2:1 না? 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে কিনা বলো? জি ভাইয়া। প্রমাণটা দেখো, এখন প্রমাণটা চলে আসবে। তাহলে এখন আমি দেখো ডি বিন্দুর অবস্থান ভেক্টর জানি। তো এখন আমরা যেটা করব, আমরা স্থানাঙ্ক জ্যামিতির একটা কনসেপ্ট ইউজ করব। 2:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে m:n অনুপাতে অন্তর্ভুক্ত করলে কি হইতো? নিচে m প্লাস n হইতো, উপরে হইতো কি ওই যে m ইনটু y, সরি n ইনটু x যোগ m ইনটু y, তাই না? এরকম হইতো না? nx যোগ my এরকম হইতো, এরকমই তো হইতো, তাই তো? চার্জ শেষ হয়ে যেতেছে। আচ্ছা, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিই। তো nx প্লাস my ডিভাইডেড বাই m প্লাস n এরকম হইতো। তাহলে এখন আমি দেখো, এখন হচ্ছে আমি ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাত্র বের করলাম, কারণ ডি বিন্দুটা হচ্ছে বি আর সি বিন্দুর মধ্যবিন্দু, তাই বি আর সি এর মধ্যবিন্দু থেকে ডি বিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ফাইন। এবার আমি ডি বিন্দুর অবস্থান ভেক্টর জানি, আমি এ বিন্দুর অবস্থান ভেক্টরও জানি। তাহলে বলতো 2:3 অনুপাত আমি জানি এটা হলো মধ্যমা, তাহলে 2:1 অনুপাত অন্তর্ভুক্ত করবে। তাহলে বলতো আমাদের এই যে ভরকেন্দ্র আছে জি, তাহলে এই জি এর অবস্থান এটার কত আসবে? জি এর স্থানাঙ্ক কত আসবে? অবস্থান ভেক্টর কত আসবে? জি এর অবস্থান ভেক্টর আসবে 1 ইনটু এ, 1 ইনটু এ। এই 1টা গিয়ে এ এর অবস্থান ভেক্টরের সাথে গুণ হবে, 1 ইনটু এ যোগ এই 2টা গিয়ে ডি এর অবস্থান ভেক্টরের সাথে গুণ হবে, 2 ইনটু বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এই যে m:1 তো, তাহলে এখানে 2:1 মানে হচ্ছে 2 প্লাস 1। কত আসতেছে? কত? এই 2 কাটা গেলে তাহলে আসতেছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার কার অবস্থান ভেক্টর? সরি, a প্লাস বি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমার এই জি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন দেখো আমি কিন্তু অলরেডি এফ বিন্দুর অবস্থান ভেক্টরও জানি। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হলো a প্লাস বি ডিভাইডেড বাই 2। এটা কত? a প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হচ্ছে আমার এফ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে দেখো তো তুমি এফ বিন্দুর অবস্থান ভেক্টর আর সি বিন্দুর অবস্থান ভেক্টরের এটাকেও যদি তুমি এটা হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছো, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে এই পাশে হচ্ছে 2 অংশ থাকবে, কারণ যেহেতু এটাও একটা মধ্যমা, তাহলে এটা 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করবে। তুমি যদি এইবার স্থানাঙ্ক জ্যামিতির এই ফর্মুলা অ্যাপ্লাই করো 2:1, তাহলে তুমি দেখবা এখানেও তুমি জি বিন্দুর অবস্থান কত পাবা? a প্লাস বি প্লাস সি বাই 2 ডিভাইডেড বাই 3। এরপরে যদি তুমি ই বিন্দুর অবস্থান ভেক্টরটাও নাও, অর্থাৎ a প্লাস সি ডিভাইডেড বাই 2, এটার সাথে যদি এই যে বি বিন্দুর অবস্থান ভেক্টর তারা হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এটা করো তুমি আবারও জি বিন্দুর অবস্থান ভেক্টর পাবা a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। তার মানে যেটা প্রমাণ করতে পারলাম সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা মধ্যম, এরা প্রত্যেককে যদি আমি মধ্যমা ধরি এবং 2:1 অনুপাতে যদি তারা অন্তর্বিভক্ত করে, তাহলে তাদের এই 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে তাদের যে অন্তর্বিভক্তকারী বিন্দু, প্রত্যেকের জন্যই অন্তর্বিভক্তকারী বিন্দুটা সেম আসতেছে। তাহলে প্রত্যেকের জন্যই যদি অন্তর্বিভক্তকারী বিন্দুটা সেম আসে, তাহলে আমি বলতে পারি এই তিনটা মধ্যমা একই বিন্দুতে ছেদ করছে। তার মানে মধ্যমা তো হয় সমবিন্দু। বলো তো কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? ধরতে পারছো? জি ভাইয়া। এটা প্রমাণটা কিন্তু মোটামুটি ইজি আছে, তো আমার মনে হয় তোমরা এটা ধরতে পারছো। ঠিক আছে, আমরা প্রথমে এ বি সি এই তিনটা শীর্ষবিন্দু অবস্থান ভেক্টর ধরে নিয়েছিলাম, এ বি সি অবস্থান ভেক্টর। ওই অবস্থান ভেক্টরগুলোর সাহায্যে আমরা যেটা করলাম, তাদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ডি ই এফ, তাদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বলা হচ্ছে যে এডি হচ্ছে একটা মধ্যমা, এডি যদি মধ্যমা হয় তাহলে মধ্যমার কি হবে? মধ্যমার ভর কেন্দ্র কোথায় থাকে? 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত হয়। তাহলে 2:1 অনুপাতে যদি তার ভর কেন্দ্র অন্তর্ভুক্ত হয়, তাহলে এই এডি মধ্যমার ভর কেন্দ্র কোথায়? তাহলে এডি মধ্যমার ভর কেন্দ্র দেখলাম a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। আবার দেখলাম যে বি আবার ডি বি একটা মধ্যমা, তাহলে বি মধ্যমার ভর কেন্দ্র দেখলাম একই জায়গায় পড়তেছে, সি এফ মধ্যমার ভর কেন্দ্র একই জায়গায় পড়ছে। তার মানে এই তিনটা মধ্যমার ভর কেন্দ্র একই জায়গায় পড়ছে, তার মানে এই তিনটা মধ্যমাই হচ্ছে সমবিন্দু। কারো যদি কনফিউশন থাকে ভিডিওটা আবার একটু দেখবা ইউটিউবে আপলোড করার পরে। আমার সম্ভবত মানে ডিভাইসটা অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ক্লাসটা এখানে শেষ করতেছি। ওকে ওকে। আর একটা ছেলে হচ্ছে যে
কি বলো তোমার নাম মাফি নাকি? হ্যাঁ, তুমি তোমার যে প্রবলেমের কথা বলছিলা, তুমি একটা কাজ করবে, তোমার প্রবলেমটা জি। আমাকে একটু ইনবক্স করো। আমি নামাজ শেষে আমি তোমাকে কিছু চার্জ দিয়ে নিই, ল্যাপটপটা ডিভাইসে চার্জ দেওয়ার পর আমি তোমাকে আবার ইয়া করবো, ঠিক আছে? লিংক দিব, তুমি এখানে জয়েন করো। ওকে, আচ্ছা ভাই, আচ্ছা তখন ভাই, তোমাকে দেখাই দিব। আচ্ছা ভাই।